এবার শুনতে পাচ্ছ? অডিও ক্লিয়ার আছে? সাতটা দশ থেকে ক্লাস স্টার্ট করছি। ওকে, সবাই জয়েন হয়ে যায়। রাইট টু ফ্রিডমের যে পার্টটা আছে সেটা আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 পর্যন্ত বলা আছে। অডিও ক্লিয়ার আছে তো? সবাই শুনতে পাচ্ছ তো? স্যার পাচ্ছি। ওকে, দেখো, তাহলে আর্টিকেল 19 থেকে 22 পর্যন্ত রাইট টু ফ্রিডমের কথা বলা হয়েছে। আর্টিকেল 19 এ তোমাদের ছখানা রাইট দেওয়া হয়। ঠিক আছে? কি কি? প্রথম হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এন্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন। তারপরে হচ্ছে ফ্রিডম অফ অ্যাসেম্বল পিসেবলি উইদাউট আর্মস। তারপর হচ্ছে ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশনস অর ইউনিয়ন অর কোঅপারেটিভ সোসাইটিস। তারপর হচ্ছে ফ্রিডম টু মুভ ফ্রিলি থ্রু আউট টেরিটরি অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে ফ্রিডম টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি। তারপরে হচ্ছে ফ্রিডম টু প্র্যাকটিস এনি প্রফেশন অর ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। তো এই যে ছটা ফ্রিডমের কথা বলা হয়েছে, এই ছটা ফ্রিডম আমাদের আর্টিকেল 19 এ পড়তে হবে। ঠিক আছে? আগে রাইট টু প্রপার্টি, এই আমাদের এটার মধ্যে পড়তো। আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এফ এর মধ্যে রাইট টু প্রপার্টি ছিল। এখন ওটাকে আর নেই। 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ওটা সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? এবং সবসময় মনে রাখবে আর্টিকেল 19 এ যে রাইট গুলোর কথা আমি বললাম, যে ছটা রাইটের কথা বললাম, এটা শুধুমাত্র সিটিজেনদের কাছে আছে। মানে এই দেশের যারা নাগরিক তাদেরকেই শুধুমাত্র আর্টিকেল 19 দেওয়া হয়েছে। যারা বিদেশে থাকে ফরেন সিটিজেন তাদের কিন্তু আর্টিকেল 19 অ্যালাউড নেই, তাদের কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে? এবার এক এক করে আমরা সবগুলো রাইটের কথা বলি। প্রথম হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আর্টিকেল 19 ক্লজ 1 এ, ক্লজ 1 সাব ক্লজ এ অ্যান্ড আর্টিকেল 19 ক্লজ 2। আমি কেন ক্লজ 2 বললাম? কারণ আমাদের এই যে সবকটা রাইট দেয়া আছে, সবকটা রাইটের সঙ্গে আমাদের কিন্তু রিজনেবল রেস্ট্রিকশনস বলা আছে। মানে তুমি কতক্ষণ পর্যন্ত এই রাইট গুলো ইউজ করতে পারবে, এই রাইট গুলো যেন মিসইউজ না হয়, ওই জন্য কিন্তু কয়েকটা রিজনেবল রেস্ট্রিকশনস এর কথা আমাদের এখানে বলা আছে। তো প্রথমে আমরা জেনে নিই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে কি। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে হচ্ছে প্রত্যেকটা সিটিজেনের কাছে এই অধিকারটা আছে যে সে তার নিজের ওয়ার্ডস, রাইটিং, প্রিন্টিং এবং যে কোনো মাধ্যমে তার নিজের মনের যে কথা সেটা সকলের কাছে প্রকাশ করতে পারে। যেমন প্রিন্ট মিডিয়া, তোমরা জানো আমরা এখন যেমনি প্রিন্ট মিডিয়ায় কি করতো, খবরের কাগজে লেখা হয় যেগুলো, বা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা লিখি। একবার দ্বারা একজনকে জয়েন করছি। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিই, আমরা লিখে থাকি, আমরা আর্টিকেলস লিখি, বা আমরা আমাদের মনের কথা পডকাস্টের মাধ্যমে, এখন দেখবে অনেক পডকাস্ট করছে অনেকে, তো পডকাস্টের মাধ্যমে কেউ বলছে। তো এই সমস্ত যে অধিকারগুলো, এগুলো আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ এ তে দেয়া আছে। ঠিক আছে? এতটা বন্ধু ক্লিয়ার হলো? আর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে কি সবাই ক্লিয়ার হলো? কারো যদি প্রবলেম থাকে তাহলে বলো। ঠিক আছে, দেখো, তারপরে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কি আর্টিকেল 19 ক্লজ 1 এর মধ্যে, ক্লজ 1 সাব ক্লজ এর মধ্যে যে ফ্রিডম অফ স্পিচ এর কথা বলা আছে, এই ফ্রিডম অফ স্পিচ এর মধ্যে কি কি ধরনের জিনিস অ্যাড হয়। ঠিক আছে? প্রথমে হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটে কথা বলার অধিকার, ইন্টারনেটে যে কোনো ধরনের মতামত পেশ করার অধিকার কিন্তু এই ফ্রিডম অফ স্পিচ এর মধ্যে পড়ে। ঠিক আছে? তারপর হচ্ছে প্রোটেস্ট করার অধিকার, পিসফুলি প্রোটেস্ট করার অধিকার, সেটার ক্ষমতাও কিন্তু এর মধ্যে আছে। নেক্সট ভোটিং এর অধিকার, রাইট টু ভোট, এই রাইট টু ভোটের অধিকারও কিন্তু ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের মধ্যেই পড়ে। তারপর রাইট টু টেলিকাস্ট এন্ড ব্রডকাস্ট, এগুলোর অধিকার। তারপর বন্ধ ডাকার যে অধিকার সেটাও কিন্তু এর মধ্যে আছে। তাহলে এই সমস্ত যে জিনিসগুলো, এগুলো কিন্তু ফ্রিডম অফ স্পিচ এর মধ্যে ইনক্লুডেড আছে। এবার যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে ফ্রিডম অফ স্পিচ মানে কথা বলার অধিকার, সেটার মধ্যে কি ফ্রিডম অফ সাইলেন্সও পড়ে? মানে কেউ চাইলে কি চুপও থাকতে পারে?
কি মনে হয় তোমাদের? বলো। হ্যাঁ, থাকবে। কারণ কি এটাও তো মানে আমাদের কোনো এক রকমের প্রোটেস্টই বোঝাচ্ছে। হ্যাঁ, ফ্রিডম অফ সাইলেন্স ও ফ্রিডম অফ স্পিচ এর মধ্যেই পড়ে। এবং এটা বলা হয়েছিল বিজয় ইমানুয়েল ভার্সেস স্টেট অফ কেরালা একটা কেস হয়েছিল সেটাতে, যেটাকে আমরা ন্যাশনাল অ্যানথেম কেস বলে চিনে থাকি। ঠিক আছে? তো এই ন্যাশনাল অ্যানথেম কেসে বলা হয়েছিল যে ফ্রিডম অফ সাইলেন্স ও ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এর মধ্যেই পড়ে। আমি কেসটা, যদিও কেসটা তোমাদের আসবে না, তো আমি বলে দিচ্ছি বাস কেসে কি হয়েছিল। তো এই কেসে কয়েকজন স্টুডেন্ট ছিল, তারা একটা পার্টিকুলার একটা রিলিজিয়ন থেকে বেস করতো, যে তাদের সেক্টে বলা ছিল তারা যাকে মানে তাদের জন্য যে গড, তারা শুধু সেই গডেরই আরাধনা করতে পারে, প্রেয়ার করতে পারে, অন্য কারো করতে পারে না। ঠিক আছে? এটা তাদের বলা ছিল। এবং তারা কি করছিল, তারা ওই যে একটা প্রেয়ার লাইনে দাঁড়িয়ে শুধুমাত্র দাঁড়িয়েছিল, বাস ন্যাশনাল অ্যান্থেমটা গাইছিল না। তো তাদের এগেনস্টে কেস হয়। তারপর যে আমাদের সুপ্রিম কোর্ট আছে সে বলে যে রাইট টু সাইলেন্স, freedom of silence is also included in right to free speech and expression. বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেখো ফ্রিডম অফ প্রেস, আমরা তাহলে ফ্রিডম অফ সাইলেন্স জানলাম, এবার ফ্রিডম অফ প্রেসও কিন্তু এই ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এর মধ্যেই পড়ে। এবং এটা বলা হয়েছিল রমেশ থাপার ভার্সেস স্টেট অফ মাদ্রাস বলে একটা কেস হয়েছিল, ওই কেসটাতে বলা হয়েছিল। ঠিক আছে? ফ্রিডম অফ প্রেস কে কেন ফ্রিডম অফ স্পিচের মধ্যে অ্যাড করা হলো, তার কারণ হচ্ছে আমরা জানি আমাদের প্রিয়াম্বলে পলিটিক্যাল লিবার্টির কথা বলা হয়েছে। ঠিক আছে? লিবার্টি মানে কি? সবার নিজের অধিকার আছে, সে তার মনের ভাবনাকে, মনের ইচ্ছাকে সবার সামনে প্রকাশ করতে পারে। ঠিক আছে? তো আমরা প্রেসের মাধ্যমে কি করি, আমরা আমাদের কথাকে পুরো পৃথিবীর সামনে প্রদর্শন করে থাকি। ঠিক আছে? তাই জন্য ফ্রিডম অফ প্রেসকেও ফ্রিডম অফ স্পিচের মধ্যে অ্যাড করা হয়েছিল। ঠিক আছে? তাহলে আমি বললাম যে আমাদের প্রত্যেকটা যে রাইট দেওয়া হয়েছে তার সঙ্গে কয়েকটা করে রিজনেবল রেস্ট্রিকশনসও দেওয়া হয়েছে। ঠিক আছে? তো রিজনেবল রেস্ট্রিকশনস আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এ তে দেওয়া আছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এবং এর যে রিজনেবল রেস্ট্রিকশনস গুলো সেটা দেওয়া আছে আর্টিকেল 19 ক্লজ 2 তে। ঠিক আছে? তোমরা মনে রাখবে, যখন আমি একটা চার্ট দিয়ে দেবো গ্রুপে, তো আর্টিকেল 19 এ যে সমস্ত রাইট গুলো দেয়া আছে, আর্টিকেল 19 ক্লজ 2, ক্লজ 3, ক্লজ 4, ক্লজ 5 এন্ড ক্লজ 6 এ সেগুলো রেস্ট্রিকশনস বলা আছে। তো ফার্স্ট আমাদের হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এন্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেটা আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ এ তে দেয়া আছে। এবং এটার যে রিজনেবল রেস্ট্রিকশনস, এটা দেয়া আছে আর্টিকেল 19 ক্লজ 2 তে। কি কি রেস্ট্রিকশনস এর কথা বলা হয়েছে? বলা হয়েছে যে সভারিগনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। সভারিগনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি মানে কি? আমি আগের দিন সভারিগনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি দুটো শব্দই বুঝিয়েছিলাম, কেউ বলবে তো বলো। এনিওয়ান? সোভেরিগনিটি মানে হচ্ছে যে আমাদের দেশকে অন্য কোনো দেশের উপরে নির্ভর হয়ে থাকতে হবে না। আর ইন্টিগ্রিটিটা একটু ভুলে গেলাম। ইন্টিগ্রিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ, মানে সবার মধ্যে একটা ভাইচারা বজায় থাকে, এটা বলা হয় ইন্টিগ্রিটি। বুঝতে পেরেছো? হবে। তাহলে সভারিগনিটি এন্ড ইন্টিগ্রিটি বুঝলাম। সভারিগনিটি মানে এটাও কিন্তু যে আমাদের স্টেটের যে ল গুলো সেগুলো আমাদের এই স্টেটের মধ্যে যতগুলো লোকাল অথরিটি আছে সে তারাও কিন্তু মেনে চলবে, এটাও কিন্তু সভারিগনিটির মধ্যে আছে। ঠিক আছে? তারপরে হচ্ছে সিকিউরিটি অফ দ্য স্টেট, স্টেটের যেন সিকিউরিটি বজায় রাখা যায় সেটাও এটার রেস্ট্রিকশনস এর মধ্যে আছে। তারপর ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন স্টেটস, অন্য দেশের সাথে যেন আমাদের সুসম্পর্ক বজায় থাকে সেটাও হবে। পাবলিক অর্ডার মেনটেন করা, ডিসেন্সি এন্ড মোরালিটি মেনটেন করা, ডিফামেশন না করা। তোমার কাছে কথা বলার অধিকার আছে বলে তুমি যে কাউকে যা খুশি বলে দিচ্ছ, ওটা কিন্তু হবে না। তাহলে ওটার এগেনস্টে কিন্তু ডিফামেশনের কেস হতে পারে, তোমরা পরে ল টটে পড়বে, সেটার এগেনস্টে ডিফামেশনের কেস হতে পারে। ঠিক আছে? তো ওইটাও কিন্তু এটা রিজনেবল রেস্ট্রিকশনস এর মধ্যেই আসে। আর কেউ জেনে বুঝে এমন কোন একটা অফেন্স করে দিল, যে তার কাছে, মানে আমার কাছে ভাবো ফ্রিডম অফ স্পিচ আছে, আমি কাউকে গিয়ে দুটো বাজে কথা বলে চলে এলাম, সেই অধিকার কিন্তু এটার মধ্যে পড়ে না। আমি কথা বলছি, সেই কথার কোনো দাম যেন থাকে, কোনো মর্ম যেন থাকে, এটা বলা হয়েছে আর্টিকেল 19 ক্লজ 2 তে। তাহলে আর্টিকেল 19 ক্লজ 1 এ আছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আর আর্টিকেল 19 ক্লজ 2 তে আছে গ্রাউন্ডস অফ রেস্ট্রিকশনস। এটা পুরোটা ক্লিয়ার হলো? তাহলে নেক্সটে যাবো। ঠিক আছে, তাহলে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ বি, এটাতে বলা আছে ফ্রিডম টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইদাউট আর্মস, মানে একত্রিত হওয়ার অধিকার। ফ্রিডম টু অ্যাসেম্বল পিসেবলি অ্যান্ড উইদাউট আর্মস, কিসের সঙ্গে?
আর্ম না নিয়ে, কোনো ধরনের কোনো অস্ত্র না নিয়ে একত্রিত হওয়ার অধিকার দেয়া আছে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ বি তে। ঠিক আছে? এর মধ্যে কি পড়ে? এর মধ্যে আছে রাইট টু হোল্ড মিটিংস অ্যান্ড টু টেক আউট প্রসিশনস, মানে মিটিং হোল্ড করার অধিকার বা অ্যাসেম্বলি হোল্ড করার অধিকার, যেটা পিসফুল ভাবে এবং লফুল ভাবে করার অধিকার কিন্তু দেয়া আছে। এবং এমন যেন হয় যে এটার জন্য মানে ভাবো কেউ আ অ্যাসেম্বল হয়েছে কিন্তু অনেকের কাছে মানে সেই অস্ত্র-ফস্ত্র নিয়ে নেমে গেছে। অমনি হবে না। ঠিক আছে? উইথআউট আর্মস হতে হবে, লফুল ভাবে হতে হবে এবং পিসফুল ভাবে হতে হবে। ঠিক আছে? কিন্তু এই যে রাইটটা, এই রাইটটা কিন্তু আমাদের অ্যাবসোলিউট নয়। এটার উপর কিছু লিমিটেশনস আছে, যেটা আর্টিকেল 19 ক্লজ 3 তে আছে। আমি কি বলেছিলাম? প্রত্যেকটা 2, 3 এমনি করে আছে। ফার্স্ট এটা ছিল আর্টিকেল 19 ক্লজ 2 এ, এটা আছে আর্টিকেল 19 ক্লজ 3 এ। ঠিক আছে? এটাতে কি বলা হয়েছে? এটাতে বলা আছে সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া আর পাবলিক অর্ডার। মানে এই দুটোই এর রিজনেবল রেস্ট্রিকশনস, যে আমাদের দেশের সভারেনিটি এবং ইন্টিগ্রিটি বজায় রাখতে হবে এবং পাবলিক অর্ডার বজায় রাখতে হবে। তাহলে এটা হলো আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ বি, ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইথআউট আর্মস। নেক্সট হচ্ছে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ সি, যেটা হচ্ছে ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশনস অর ইউনিয়নস অর কোঅপারেটিভ সোসাইটিস। ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে সিটিজেনদের কাছে অধিকার আছে যে তারা অ্যাসোসিয়েশন তৈরি করতে পারে, ইউনিয়নস তৈরি করতে পারে, কোঅপারেটিভ সোসাইটিস তৈরি করতে পারে। এই যে কোঅপারেটিভ সোসাইটি, এটা কিন্তু প্রথমে ছিল না সংবিধানে। ঠিক আছে? প্রথমে শুধুমাত্র অ্যাসোসিয়েশনস আর ইউনিয়নস ছিল। এই যে কোঅপারেটিভ সোসাইটিস ওয়ার্ডটা, এটা 97 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 এ এড করা হয়েছিল। এর মধ্যে কি পড়ে? এর মধ্যে তুমি কোম্পানি ফর্ম করতে পারো, সোসাইটি ফর্ম করতে পারো, পার্টনারশিপ ফার্ম তৈরি করতে পারো, ট্রেড ইউনিয়ন তৈরি করতে পারো, পলিটিক্যাল পার্টি তৈরি করতে পারো। ঠিক আছে? এবং এটার সঙ্গে একইভাবে বলা আছে যে শুধুমাত্র তুমি অ্যাসোসিয়েশন তৈরি করতে পারো না, তুমি তৈরি তো করবেই, তার সঙ্গে ওটাকে তুমি রানও করতে পারো। মানে তুমি একটা অ্যাসোসিয়েশনকে চালাতেও পারো। সেটার অধিকারও দেয়া আছে। এবং এটা রিজনেবল রেস্ট্রিকশনস কিসে আছে? আর্টিকেল 19 ক্লজ 4 এ। কি দেয়া আছে সেটাতে? সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, পাবলিক অর্ডার, মোরালিটি। দেখবে রিজনেবল রেস্ট্রিকশনস গুলো বেশিরভাগ ক্ষেত্রে সেমই আছে। বাস কোনটাতে কয়েকটা বেশি আছে, কোনটাতে কোনটা কম আছে। তো এটা যেমন আমরা বললাম ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশনস অর ইউনিয়নস অর কোঅপারেটিভ সোসাইটিস, এটার রিজনেবল রেস্ট্রিকশন দেয়া আছে আর্টিকেল 19 ক্লজ 4 এ, যেটাতে বলা আছে সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া বজায় রাখতে হবে। মানে দেশের সভারেনিটি যেটা সেটা বজায় রাখতে হবে, ইন্টিগ্রিটি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে, পাবলিক অর্ডার মেইনটেইন করতে হবে এবং মোরালিটি। এমন কোন কাজ করা যাবে না যেটা অনৈতিক হয়ে যায়। মোরালি যেন সব কাজ হয়, এটা মেইনটেইন করতে হবে। এতটা পর্যন্ত ক্লিয়ার হলো? সবাই বলো ইয়েস অর নো? Yes, sir. ইয়েস স্যার। ওকে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে ফ্রিডম টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এটা দেওয়া আছে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ ডি তে। ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে দেশের প্রত্যেকটা নাগরিকের কাছে অধিকার আছে যে দেশে এই যে আমাদের টেরিটরি, ইন্ডিয়া যে টেরিটরি, তার মধ্যে যেখান খুশি যেতে পারে। আমার এখন মন করলে আমি লাদাখ যেতে পারি, কেরালা যেতে পারি, কারো মন করলো সে মাসাই মারা চলে যেতে পারে। যার যেখানে মন করবে সে সেখানে যেতে পারে। সেই অধিকার তাকে দেয়া আছে। কিন্তু এটা শুধুমাত্র আন্ডার দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, দেশের বাইরে নয় কিন্তু। কারণ দেশের বাইরে যেতে গেলে আমরা জানি পাসপোর্ট লাগে। তো দেশের মধ্যে তুমি যেখানে খুশি যেতে পারো। এই অধিকারটা দেয়া আছে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ ডি তে। ঠিক আছে? কারণ কেন? এবং আমাদের আর্টিকেল 21 এ যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি দেয়া আছে, তার মধ্যেও কিন্তু এটা এড হয়। মানে আর্টিকেল 21 আমরা আজকেই পড়ব। তো তার মধ্যেও কিন্তু আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ ডি কিন্তু ওটাতেও এড হয়। ঠিক আছে? তাহলে আমাকে একটু বলতে পারবে যে এটার গ্রাউন্ড অফ রেস্ট্রিকশনস কোন আর্টিকেলে থাকতে পারে? আমরা প্রথমটা পড়লাম আর্টিকেল 19 ক্লজ 2, তারপরটা বললাম ক্লজ 3, তারপরটা বললাম ক্লজ 4। এটা কিসে থাকবে? এনিওয়ান? ক্লাস 5। ইয়েস। এটার আমরা জানি আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ ডি তে যেটা বলা আছে ফ্রিডম টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ওটার গ্রাউন্ডস অফ রেস্ট্রিকশন দেয়া আছে আর্টিকেল 19 ক্লজ 5 এ। ঠিক আছে? কি বলা আছে? ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, মানে মানুষের যেন, আমাদের দেশের যে নাগরিক তাদের জন্য কোনো ক্ষতি না হয়। এবং একটা ইউনিক দেয়া আছে। ইউনিক একটা জিনিসটা কি? প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ এনি শিডিউলড ট্রাইব। এটার মানে কি? এটার মানে হচ্ছে ভাবো কোন একটা এলাকা আছে যেখানে একটা পার্টিকুলার কমিউনিটির লোক বসবাস করে এবং তারা সংখ্যায় অত্যন্ত কম। এবার ভাবো আমাদের কাছে অধিকার আছে যে আমরা যেকোনো জায়গায় যেতে পারি। একটা কোম্পানি ভাবলো আমরা গিয়ে এই একটা পার্টিকুলার এরিয়াতে গিয়ে কোম্পানি খুলবো। তার জন্য তারাও এখানে যারা লোক আছে তাদের বলল যে আপনারা সরে যান। আমরা এখানে কোম্পানি খুলবো, আমাদের তো অধিকার দেয়া আছে। এমনটা হবে না। কারণ যেহেতু ওখানে ওরা শিডিউলড ট্রাইব হিসেবে আছে এবং অনেক দিন ধরে আছে, তাদের ক্ষতি করে কোনো ধরনের কাজ কিন্তু করা যাবে না।
এটা কিন্তু দেয়া আছে ফ্রিডম টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া রিজনেবল রেস্ট্রিকশনস। ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে ফ্রিডম টু ডিসাইড এন্ড সেটেল। কেউ কিছু বলবে? হ্যাঁ স্যার, আমি বলতাম স্যার, পিডিএফ গুলো হোয়াটসঅ্যাপ সেন্ড করলে সুবিধা হতো স্যার একটু। হ্যাঁ, বুঝতে পারলাম না। মানে পিডিএফ গুলো হোয়াটসঅ্যাপে সেন্ড করলে হয়তো আমরা পিডিএফ ওপেন করে রাখতাম, আপনি বলছেন একটু আমাদের সুবিধা হতো বুঝতে আরো। আমি প্রথম দিন দেখো তুমি ছিলে কি প্রথম থেকে গ্রুপে ছিলে? আচ্ছা দাঁড়াও আমি একটা পিডিএফ সেন্ড করছি, না দাঁড়াও। না স্যার, আজকে আমার আমার ফার্স্ট ডে স্যার আপনার ক্লাসে। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ স্যার পাচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে ফ্রিডম টু ডিসাইড এন্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ ই। এটাতে কি বলা আছে? এটাতে বলা আছে যে দেশের যে সিটিজেন আছে, ভারতের যারা সিটিজেন আছে, তারা ভারতের যে টেরিটরি তার মধ্যে যে কোনো জায়গায় সেটেল করতে পারে, থাকতে পারে, এবং রিসাইড করতে পারে মানে থাকতে পারে। ঠিক আছে? এবং এই যে ভারতের যে টেরিটরি তার মধ্যে তারা যে কোনো জায়গায় বসবাস করতে পারে, তাদের এটাতে কেউ আটকাবে না। ঠিক আছে? এবং এর রেস্ট্রিকশনস কিসে দেয়া আছে? আর্টিকেল 19 ক্লজ 5 এর রেস্ট্রিকশনস গুলো দেয়া আছে। কি কি আছে? সেম ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক আর প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ এনি শিডিউল ট্রাইব। আগেরটা যেটা ছিল এটাতেও সেমই আছে। ঠিক আছে? আর লাস্ট যেটা হচ্ছে ফ্রিডম টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, যেটা দেয়া আছে আর্টিকেল 19 ক্লজ 1 সাব ক্লজ জি তে। ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের যে সিটিজেন, দেশের সিটিজেন, তাদের কাছে অধিকার আছে, তারা যে কোনো ধরনের প্রফেশন ক্যারি আউট করতে পারে, যে কোনো ধরনের অকুপেশন, ট্রেড, বিজনেস তারা কিন্তু করতে পারে। ঠিক আছে? রাইট টু ক্যারি অন দ্য বিজনেস এর মধ্যে কি কি পড়ে? আমরা যে বিজনেস করব তার মধ্যে কিন্তু রাইট টু ক্লোজ দ্য বিজনেসও পড়ে। মানে তুমি যদি বিজনেস খুলতে পারো, ওপেন করতে পারো, তুমি কিন্তু বিজনেস ক্লোজও করতে পারো। সেই অধিকারও কিন্তু তোমাকে দেয়া আছে। এটার মানে কি? স্টেট কাউকে জোর জবরদস্তি করবে না যে তোমাকে এই কাজটা করতেই হবে। তুমি একটা ফ্যাক্টরি চালাচ্ছ, তোমাকে এই ফ্যাক্টরিটা চালিয়ে যেতেই হবে। এইটা কিন্তু স্টেট কাউকে জোর জবরদস্তি করবে না। তোমাকে যদি অধিকার আছে তুমি যে কোনো ধরনের বিজনেস করতে পারো, তোমার কাছে এই অধিকারটাও আছে যে তুমি যে কোনো ধরনের বিজনেস যখন তখন বন্ধও করে দিতে পারো। হ্যাঁ, তাতে যেন কোনো নাগরিকের ক্ষতি না হয় এটা অবশ্য দেখবে। ঠিক আছে? তাহলে এটা গ্রাউন্ড অফ রেস্ট্রিকশন কিসে আছে? আর্টিকেল 19 ক্লজ 6 এ সেটা বলা হচ্ছে সেম ইন্টারেস্ট অফ জেনারেল পাবলিক, জেনারেল পাবলিকের যেন কোনো ক্ষতি না হয়। আর আরেকটা খুব ইন্টারেস্টিং যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, তোমরা বলবে আচ্ছা স্যার আমি তো ল পড়ছি, আমি অ্যাডভোকেট হব, কিন্তু আমার এখন মন করছে আমি সার্জারি করবো, আমার ডাক্তার হতে খুব মন করছে, কিন্তু আমার কাছে তো দেয়া আছে ফ্রিডম টু প্র্যাকটিস এনি প্রফেশন অর বিজনেস অর ট্রেড, তাহলে আমি করতেই পারি। তোমরা কি চাইলে সেটা করতে পারো? কি মনে হয় তোমাদের? না স্যার। হ্যাঁ, করতে পারো না, কারণ আর্টিকেল 19 ক্লজ 6 এর সাব ক্লজ 2 তে বলা আছে যে কয়েকটা যে পার্টিকুলার প্রফেশন বা অকুপেশন তার জন্য কয়েকটা টেকনিক্যাল বা প্রফেশনাল কোয়ালিফিকেশন জরুরি আছে। আমরা এমবিবিএস পড়বো তবে আমরা ডাক্তার হতে পারবো, আমরা ল পড়বো তবে আমরা অ্যাডভোকেট হতে পারবো, যে কেউ এসে অ্যাডভোকেট হয়ে যেতে পারবে না। ঠিক আছে না? তো তার জন্য একটা পার্টিকুলার দরকার আছে, একটা প্রফেশন, একটা কোয়ালিফিকেশন দরকার আছে। তো সেটাও কিন্তু এটা রিজনেবল রেস্ট্রিকশনস এর মধ্যে পড়ে। ওকে, তাহলে আর্টিকেল 19 আমাদের কমপ্লিট হলো। কারো যদি কোনো প্রবলেম থাকে এখনই ডাউট জিজ্ঞেস করে না। বুঝিয়ে দিতেন খুব ভালো হতো। ক্লজ মানে হচ্ছে, ভাবো আর্টিকেল 19 এটা মেন ক্লজ, এটা মেন আর্টিকেল। ঠিক আছে? এটার আন্ডারে ফার্স্ট যে ক্লজটা, যেমন আর্টিকেল 19 ক্লজ 1। ঠিক আছে? মানে আর্টিকেল 19 এর মধ্যে ক্লজ 1 এ এটা বলা আছে। এবার ক্লজ 1 এর মধ্যে যদি অন্য কিছু থাকে, যদি ভাবো এমনি করে লেখা থাকলো ক্লজ 1 সাব ক্লজ এ, মানে ওই ক্লজটার আন্ডারে আরেকটা ক্লজ আছে, তো সেটাকে বলা হয় সাব ক্লজ। যেমনি আমরা বলি না সাবসেট, অমনি ধরনের। বুঝতে পেরেছো? নেক্সট। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, নেক্সট হচ্ছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, আর্টিকেল 20। আর্টিকেল 19 আমাদের কমপ্লিট হলো, আর্টিকেল 20 তে আমরা যাচ্ছি। এটাতে তিনটে ক্লজ আছে, আর্টিকেল 20 ক্লজ 1, আর্টিকেল 20 ক্লজ 2 এন্ড আর্টিকেল 20 ক্লজ 3। এটা তিনটা ল এর কথা বলা আছে। প্রথম হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট এক্স পোস্ট ফ্যাক্টো লস, তারপর হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট ডাবল জিওপার্ডি, আর লাস্ট হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন। এক মিনিট দাঁড়াও, সরি। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট
এক্স পোস্ট ফ্যাক্টো লজ আর্টিকেল 20 ক্লজ 1। তো আর্টিকেল 20 ক্লজ 1 এ কি বলা হচ্ছে, কোনো পার্সন কনভিক্টেড হবে না যে এমন কোনো ল এর জন্য যেটা সে আগে করেছে এবং তখন তাকে শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু সেই শাস্তির পরিমাণ বেড়ে গিয়েছে বলে তাকে আবার শাস্তি দেওয়া হবে। আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। এর মানে হচ্ছে, দেখো এইটার দুটো পার্ট আছে। একটা হচ্ছে নো কনভিকশন ফর অফেন্স এক্সেপ্ট ফর দ্য ভায়োলেশন অফ ল এট দ্য টাইম অফ কমিশন অফ অ্যাক্ট চার্জ, অ্যান্ড সেকেন্ড হচ্ছে নো পেনাল্টি গ্রেটার দ্যান দ্যাট এট দ্য টাইম অফ কমিশন অফ দ্য অফেন্স। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে, প্রথম কি বললাম, নো কনভিকশন ফর অফেন্স এক্সেপ্ট ফর দ্য ভায়োলেশন অফ ল এট দ্য টাইম অফ কমিশন অফ অ্যাক্ট চার্জ। এটার মানে হচ্ছে কোনো অ্যাক্ট যদি সেই টাইমে পাস ছিল এবং পরে এটা বাড়িয়ে দেওয়া হয়েছে, পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু তাকে সেই হিসেবে তাকে আর কনভিক্ট করা যাবে না সেই পার্সনকে। আর দ্বিতীয় হচ্ছে নো পেনাল্টি গ্রেটার দ্যান দ্যাট এট দ্য টাইম অফ কমিশন অফ দ্য অফেন্স। মানে সেই টাইমে যে শাস্তিটা ছিল সেটা যদি পরে বেড়ে গিয়ে থাকে, সেই বেড়ে যাওয়া শাস্তিটা কিন্তু তাকে দেওয়া হবে না। আমি বোঝাচ্ছি বিষয়টা সহজ করে। মানে হচ্ছে, ভাবো আজ থেকে 10 সাল আগে কেউ একটা কিছু শাস্তি করেছে, ভাবো মার্ডার করেছে। তখন নিয়ম ছিল, আমি বলছি এটা এক্সাম্পল দিচ্ছি বাস, তখন নিয়ম ছিল যে মার্ডারের জন্য 2 বছরের শাস্তি হবে, এবং সে সেটাতে কনভিক্টেড হয়েছে, সে সেই অফেন্সে কনভিক্টেড হয়েছে, মার্ডার অফেন্সে কনভিক্টেড হয়েছে, এবং তার কেস এখনো চলছে। ঠিক আছে, তার আমরা জানি কোর্টে অনেকদিন ধরে কেস চলে, তো তার কেস এখনো চলছে। এবার আগের যে অ্যাক্টটা ছিল, সেটা ভাবো সেটার জায়গায় নতুন অ্যাক্ট এসছে, বা সেটাকে অ্যামেন্ড করে দেওয়া হয়েছে, এবং সেটাতে বলা হয়েছে যে আগে যেটা শাস্তি 2 বছর ছিল, সেটা বাড়িয়ে এখন 10 বছর করে দেওয়া হয়েছে। তো তাহলে তোমাদের মনে কি প্রশ্ন আসবে, যে আগে ওই 2 বছরের শাস্তিটা পেয়েছিল সে কি এবার আবার নতুন করে 10 বছরের শাস্তি ভোগ করবে? তো এটা হয় না। এটা কি বলা হয়, রাইট টু এক্স পোস্ট ফ্যাক্টো ল। মানে যে একবার শাস্তি পেয়েছে আগের হিসেবে, তাকে সেই হিসেবেই শাস্তি দিতে হবে, নতুন করে আর শাস্তি বাড়ানো যাবে না। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? কোনো জায়গায় প্রবলেম আছে এটাতে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বলছি 10 বছর আগে ধরে নিন মার্ডার করেছে বা 10 বছর ধরে কেসটা চলছে। এবার মানে হয়তো মানে আগে যে শাস্তিটা ছিল হয়তো এখন চেঞ্জ হয়েছে কিছু, তো রায়টা দেখা গেলো চেঞ্জ হওয়ার পরে দিল, তখন স্যার? না, সে যখন কনভিক্টেড হয়েছে, সে সেই অফেন্সে যখন কনভিক্টেড হয়েছে, আমি বলছি না জাজমেন্ট পাস হয়েছে সেটা বলছি না, কনভিক্টেড যখন হয়েছে, সে যখন মানে ভাবো মার্ডার করেছে, তখনই তো বলা যায় যে এ মার্ডার করেছে। তো তখন যখন কনভিক্টেড হয়ে গেল, তখনকার কথা আমি বলছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, স্যার মানে এটা ধরে নিন যে সাজাটা বাড়িয়ে দেওয়ার পর জাজমেন্ট দিল, তখন নতুন নতুন যে সেকশনটা মানে বা আইনটা যেটা পাস হয়েছে সেটার উপরে দিবে না আগেকার পুরনো এসে মানে সেটা দেখা হবে, সে পুরনো কখন একটা? স্টার্ট হয়েছিল, তার তার কেস কখন স্টার্ট হয়েছিল সেটা দেখা হবে। কোর্টের কাছে রেকর্ড থাকে না, কোর্টের রেকর্ড দেখবে কবে স্টার্ট হয়েছিল, কবে থেকে হিয়ারিং স্টার্ট হয়েছিল, সেই হিসেবে। আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। আর কারোর কোনো ডাউট আছে আর্টিকেল 20 ক্লজ 1 এ? স্যার একটা ডাউট ছিল, কিন্তু এটা এই আর্টিকেল রিলেটেড না। বাট আচ্ছা বলো আপনি তো। যখন বললেন যে কোর্টে অনেক কেস চলে, অনেক পেন্ডিং হুম, কেস আছে, তো আমাদের কি ওটা রাইট আছে কোর্টে গিয়ে আমরা কেস করতে পারি যে এত পেন্ডিং কেস কেন আছে, মানে এত পেন্ডিং কেন করে রেখেছে? তাহলে ওটা তো আরেকটা কেস বেড়ে গেল, পেন্ডিং কেসে আরেকটা নতুন সংখ্যা অ্যাড হলো, লাভ কিছু হলো? কিন্তু ওদের তো এটা ডিউটি, মানে এত পেন্ডিং কেস রাখলে তো আর মানুষ কোর্টের উপরে বিশ্বাসই হ্যাঁ করবে দেখো, না আমি যে তোমার আমরা একটা কেস কথা হয়ে বলছি, গেছি। যখন একটা জাজ কোনো বিষয়ের জাজমেন্ট পেশ করে, ক্লজ 2, প্রোটেকশন এগেইনস্ট ডাবল জিওপার্ডি, আর্টিকেল 20 ক্লজ 2। ডাবল জিওপার্ডি মানে কি? পার্টি নয়, PARTY, ওই পার্টি নয়, এটা মানে হচ্ছে JEOPARDY, জিওপার্ডি। ঠিক আছে, মানে একই অপরাধের জন্য কাউকে 2বার শাস্তি দেওয়া হবে না। হ্যাঁ, একই অপরাধের জন্য কাউকে ফুল শাস্তি দেওয়া হবে না, এটাই হচ্ছে ডাবল জিওপার্ডি। মানে ভাবো, এটা কিন্তু একটা লিগ্যাল ম্যাক্সিমের উপর বা ল্যাটিন ম্যাক্সিমের উপর বেস করে তৈরি করা হয়েছে। ম্যাক্সিম মানে জানো? ল্যাটিন ম্যাক্সিম বা লিগ্যাল ম্যাক্সিম মানে তো জানো তো? হ্যাঁ স্যার। দেখো, ল্যাটিন ম্যাক্সিম মানে হচ্ছে কোনো একটা ল, আমাদের বেশিরভাগ জিনিস জানো তো ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো কোনো একটা জিনিস যদি ল্যাটিন ভাষায় লেখা থাকে, ওটাকে আমরা এখানে অ্যাপ্লাই করে দিই, এবং ওইটার ইংলিশ ওয়ার্ড সেন্টেন্সটার অর্থটা বের করে আমরা ওটাকে ইউজ করি। যেমন এই যে ডাবল জিওপার্টি, এটা বেস আছে নেমো ডেভিড ভিস ভেক্সেরি, এমনি একটা ল্যাটিন ম্যাক্সিম আছে, যেটার মানে হচ্ছে নো ম্যান শুড বি পানিশড টুয়াইস ফর দ্য সেম অফেন্স। মানে কোনো মানুষ একটা অফেন্সের জন্য 2বার শাস্তি পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে ডাবল জিওপার্ডি, যেটা কিসের উপর বেস বললাম, নেমো ডেভিড ভিস ভেক্সারি।
এই ল্যাটিন ম্যাক্সিমটাকে বেস করে তৈরি করা হয়েছে। এইসব কিচ্ছু জিজ্ঞেস করবে না, মাথায় এত রাখার কোনো দরকার নেই, শুধু জেনে রাখো ডাবল জিওপার্ডি আর্টিকেল 20 ক্লজ 2 তে আছে, এবং এটার মানে হচ্ছে নো ম্যান শুড বি পানিশড টুয়াইস ফর দ্য সেম অফেন্স, বাস। এবং এই যে রুলটা, এটা কিন্তু সিআরপিসি তেও ছিল, ঠিক আছে? সিআরপিসি সেকশন 300 এ কিন্তু এই রুলটা দেওয়া ছিল। এখন কি কেউ বলতে পারবে এখন সিআরপিসি কে কি নামে ডাকা হয়, বা সিআরপিসি অ্যামেন্ড হয়ে গেছে যে কি নাম? স্যার বিএনএস। বিএনএসএস। বিএনএস হচ্ছে আইপিসি, বিএনএসএস সেটা হচ্ছে সিআরপিসি। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো বিএনএসএস সেকশন 337 এ এখন এটা ইনকর্পোরেট করা হয়েছে। আগে সিআরপিসি সেকশন 300 এ ছিল, এখন বিএনএসএস এর সেকশন 337 এ বলা আছে, ঠিক আছে? এটা এবং এই এবার বলতে পারবে আমাকে কেউ যে এই যে ডাবল জিওপার্ডি আমি কথাটা বললাম, যে একজন মানুষ একবারের বেশি, মানে একজন যে অ্যাকিউজ সে একবারের বেশি দুবার শাস্তি পাবে না, এটা কখন অ্যাপ্লাই হবে? এটাকে বলতে পারবে? জেনারেল নলেজের কোশ্চেন। স্যার জাজমেন্ট হয়ে যাওয়ার পর। না না, আমি সেটা বলছি। শাস্তি পূরণ হয়ে যাওয়ার পর, হ্যাঁ, তার মানে সে প্রথমে যে অপরাধটা করেছিল সেই অপরাধে তাকে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেই শাস্তিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সে সেই অপরাধের জন্য দ্বিতীয়বার আর শাস্তি পাবে না। এবং অনেকটা কাছাকাছি কিছু বিষয়টা ঠিকও বলছো, কিন্তু অতটা দেখা হয় না। এটা মেন কথা হচ্ছে যখন কোনো প্রসিকিউটেড হয়ে গেছে বা পানিশ হয়েছে, মানে যাকে তখন বলা হলো যে এবার শাস্তিটাকে দিয়ে দেওয়া হলো, তারপর তাকে সেম শাস্তি আবার দেওয়া হবে, ঠিক আছে? তুমি যেটা বলেছো ঠিক আছে, ওটাও ভুল নয়, ওটা লিখলেও নাম্বার পাবে। কিন্তু মেন কথা হচ্ছে যখন একবার তাকে পানিশ করে দেওয়া হয়েছে, তারপর তাকে আর দ্বিতীয়বার পানিশ করা হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমায় কেউ বলতে পারবে অফেন্স মানে কি? তোমরা তো সবাই পরে অফেন্স এর এগেইনস্ট কেস করবে। অফেন্স মানে কেউ জানো? ক্রাইম বা অপরাধ। দেখো, অফেন্স মানে হচ্ছে এমন কোনো অ্যাক্ট বা অমিশন। অমিশন মানে কি? অ্যাক্ট মানে হচ্ছে তুমি যেটা করে দিয়েছো, তোমায় করতে বারণ করা হয়েছিল, ঠিক আছে? অমিশন মানে হচ্ছে তোমাকে করতে বলা হয়েছিল কিন্তু তুমি করোনি। এটা হচ্ছে অ্যাক্ট আর অমিশন। এই দুটোর মধ্যে পার্থক্য মাথায় রাখবে, পরে পড়বে অ্যাক্ট আর অমিশন, ঠিক আছে? যেটা পানিশেবল বাই ল, যেটা ল এর চোখে পানিশেবল, সেটাকে বলা হয় আমাদের অফেন্স, বুঝতে পেরেছো? অফেন্স মানে হচ্ছে যেটা ল এর চোখে পানিশেবল এমন কোনো অ্যাক্ট যদি তুমি করেছো, বা তোমাকে যেটা করতে বারণ করা হয়েছিল তুমি করে দিয়েছো, বা যেটা তোমায় করতে বলা হয়েছিল তুমি করোনি। এই দুটো ক্ষেত্রেই তোমাকে হয় করতে বলা হয়েছিল তুমি করোনি, বা তোমায় করতে বারণ করা হয়েছিল কিন্তু তুমি করে দিয়েছো। এই দুটো ক্ষেত্রেই যদি সেটা যদি ল এর চোখে পানিশেবল হয়, তখন সেটাকে অফেন্স বলা হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তবে আমাদের আর্টিকেল 20 ক্লজ 1 হলো, আর্টিকেল 20 ক্লজ 2 হলো। নেক্সট হচ্ছে আর্টিকেল 20 ক্লজ 3, সেটা হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন। প্রোটেকশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন মানে হচ্ছে আমরা কোনো উইটনেসকে জোর জবরদস্তি করতে পারবো না যে সে নিজের বিরুদ্ধে সাক্ষী দেয়। মানে ভাবো, কোনো মানুষ আছে যে আদতে কিন্তু সে দোষটা করেনি, কিন্তু সে অ্যাকিউজড হয়ে গেছে। এমন করে হয়েছে, আমি বলছি বিষয়টা বুঝে। সে অ্যাকিউজড হয়ে গেছে। এবার ভাবো তাকে টাকা দিয়ে বললাম যে ঠিক আছে, তুমি তো অ্যাকিউজড হয়ে গেছো, তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি এবার নিজের বিরুদ্ধে সাক্ষী নিয়ে আমার হয়ে তুমি জেলটা খেটে নাও। এমন হয় না? দেখো ভাবো, আমি একটা কথা বলছি। কোনো বড়লোক কেউ আছে, ঠিক আছে? সে গাড়ি চালিয়ে যাচ্ছিল, ফুটপাতের উপর দিয়ে সে কয়েকজন লোককে মেরে দেয়, ঠিক আছে? তার ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। এবার সে তার ড্রাইভারকে বললো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 5 লাখ টাকা দিয়ে দেবো, আমি তোমার পরিবারের দেখভাল করবো, তুমি আমার জায়গায় কোর্টে শাস্তিটা ভোগ করে নাও। এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু একটা পানিশেবল অফেন্স। এটা কিন্তু আর্টিকেল 20 ক্লজ 3 এ বলা হয়েছে, কোনো পার্সনকে নিজের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কিন্তু বলা যাবে না প্রোটেকশন এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন। এটা মানে কিন্তু এটাই হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবং তার সঙ্গে একটা জিনিস মাথায় রাখবে, যে প্রসিকিউশন থাকে, মানে যে যার যে কেস করেছে এবং যে তার হয়ে লড়ছে, যে লয়ারটা, তাকে প্রসিকিউটর বলা হয়ে থাকে, ঠিক আছে? সেই প্রসিকিউটর কিন্তু প্রুফ করতে হবে যে তার দোষটা কি। প্রুফ না করলে কিন্তু হবে না, প্রুফ করতে হবে। এবং এবার যদি সেই লোকটা চায় যে সে এভিডেন্স দেবে নিজের বিরুদ্ধে, সে ভাবো সত্যি ক্রাইমটা করেছে এবং সে নিজের বিরুদ্ধে এভিডেন্স দিতে চায়, তাহলে হতে পারে। অনেক সময় আমরা দেখি না যে কোনো কেউ ক্রিমিনাল আছে, তার মনে গিল্ট এলো পরে যে আমি করলাম, কিন্তু হয়তো এটা সত্যি হয়তো ভুল ছিল। অনেক সময় হয় না, জেলে থেকে মানুষের মনে গিল্ট আসে, সে এবার কোর্টে গিয়ে নিজের ভুল সাক্ষী বলে দিল, যে মানে ভুল যে ছিল করেছিল সেটা সে বলে দিল। এটা কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে, এটা চলবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আর্টিকেল 20 ক্লিয়ার হলো সবার? আচ্ছা ওকে,
এবার আচ্ছা, আর্টিকেল 21 মানে কেউ ভুলটা কিছু বলছো? স্বীকার করে তাহলে হ্যাঁ বলছি, ও যদি ভুলটা স্বীকার করে তাহলে সেই জন্য ওকে কোনো মানে কিছু দেখাতে হবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এই ভুলটা করেছিলাম, এরকম কিছু দেখাতে হ্যাঁ, হবে, এভিডেন্স দিতে হবে। মানে কোনো এভিডেন্স। হ্যাঁ, তাহলে আমাদের আর্টিকেল 19 হলো, আর্টিকেল 20 হলো। এবার হচ্ছে আর্টিকেল 21, পার্সোনাল অফ প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি। মানে তোমার জীবনকে রক্ষা করার অধিকার এবং তোমার যে মতামত প্রকাশ করার লিবার্টি, তোমার যে পার্সোনাল লিবার্টি, তোমার এক্সপ্রেশন, ফেথ, এই সমস্ত প্রকাশ করার যে অধিকার, এটা প্রোটেক্টেড করা। এটার অধিকার দেওয়া আছে আর্টিকেল 21 এ, যেটা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি। ঠিক আছে? আর্টিকেল 21 এ ডিরেক্টলি বলা আছে যে আর্টিকেল 21 provides that no person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law. মানে কোনো মানুষকে তার নিজের লাইফ এবং পার্সোনাল লিবার্টি থেকে ডিরাইভ করা যাবে না, মানে তাকে ডিপ্রাইভ করা যাবে না, তাকে তার ক্ষুণ্ণ করা হবে না, যতক্ষণ না সেটা লয়ের বলা হয়েছে। লয়ের চোখে যদি বলা হয়ে থাকে তবেই সেটা কিন্তু মেনে নেওয়া হবে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এই যে আমরা আগের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো পড়লাম, সেগুলো তো শুধুমাত্র সিটিজেনদের উপর অ্যাপ্লাই হচ্ছিল, নাকি সিটিজেনদের উপর অ্যাপ্লাই হচ্ছিল, নন সিটিজেনদের উপর অ্যাপ্লাই হচ্ছিল? আগের দিন কেউ একজন আমাকে জিজ্ঞেসও করেছিলেন। সিটিজেনদের উপরেই অ্যাপ্লাইটা হচ্ছে, ইন্ডিয়ান সিটিজেন যারা। হ্যাঁ, ঠিক। তো আগের যে ফান্ডামেন্টাল রাইট গুলো ছিল সেগুলো সিটিজেনদের উপর অ্যাপ্লাই হচ্ছিল শুধুমাত্র, কিন্তু এই যে আর্টিকেল 21, এটা সিটিজেনদের উপরে অ্যাপ্লাই হয়, নন সিটিজেনদের উপরও কিন্তু অ্যাপ্লাই হয়। ঠিক আছে? এবং এই যে প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, এটাকে সেভ করার ক্ষেত্রে, এটাকে তৈরি করার ক্ষেত্রে, এটা আন্ডারে কি কি পড়ে, এটা বোঝানোর ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট কেস আছে, সেটা হচ্ছে মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তোমরা এটা পড়বে, ঠিক আছে? এবং এই যে মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটার আগে প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি মানে একটা জিনিস বোঝাতো, এবং এই কেসটার পরে প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি মানে কিন্তু অন্য জিনিস বোঝায়। ঠিক আছে? আমি যদি বলি পজিশন প্রায়র টু মেনকা গান্ধীর কেস, মেনকা গান্ধীর যে কেসটা সেটা হওয়ার আগে প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি মানে কি বোঝানো হতো? দেখো, এখানে একটা ফেমাস কেস আছে, সেটা হচ্ছে একে গোপালন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, একে গোপালন কেস। এটাতে কি হয়েছিল? একে গোপালন একজন কমিউনিস্ট লিডার ছিলেন। তিনি, তাকে একটা সভা করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়, এবং তাকে বলা হয় আর্টিকেল 21 এর আন্ডারে যে পার্সোনাল লিবার্টি মানে শুধুমাত্র ফিজিক্যাল বডি, মানে ফিজিক্যাল বডি ছাড়া আর কিছুকে লিবার্টির মধ্যে অ্যাড করা হয় না। ঠিক আছে? মানে ফ্রিডম ফ্রম অ্যারেস্ট এন্ড ডিটেনশন, এগুলো কিন্তু এটার মধ্যে মানে অ্যাপ্লাই করা হতো না, অ্যাড করা হতো না। ঠিক আছে? তারপরে তারপর মেনকা গান্ধীর কেস হয়। মেনকা গান্ধীর কেসে কি হয়েছিল? মেনকা গান্ধীর পাসপোর্ট মানে বাতিল করে দেওয়া হয়, যে তাকে অন্য দেশে যেতে দেওয়া হয় না। তার জন্য সে কেস করে সুপ্রিম কোর্টে, এবং তখন সুপ্রিম কোর্ট বলে যে আর্টিকেল 21 এর মধ্যে রাইট টু লাইফ এর মধ্যে এটা যে রাইটটা, এটা যে এক্সারসাইজটা, সেটা জাস্ট হতে হবে, ফেয়ার হতে হবে এবং রিজনেবল হতে হবে। মানে এমন নয় যে যা খুশি করছে, কেউ একটা কিছু করেছে, তার জন্য কোর্ট লাইফ মানে শুধুমাত্র ফিজিক্যাল বডির কথা বলছে, তা অন্য কিছুর কথা বলছে না। এটা কিন্তু কেউ কারো সম্মান হানি করলো। লাইফ মানে কি? তোমার জীবন, মানে তোমার জীবনের সঙ্গে তোমার আত্মসম্মান কিন্তু জড়িয়ে আছে। ঠিক আছে? তো কেউ তোমার আত্মসম্মানের ক্ষতি করলো, কেউ তোমার সেলফ রেসপেক্টের ক্ষতি করলো, এটাও কিন্তু পার্সোনাল লাইফ এন্ড পার্সোনাল লিবার্টির মধ্যে আসবে। এটা বলা হলো মেনকা গান্ধীর কেসে। ঠিক আছে? আর মেনকা গান্ধীর কেসে বলা হলো যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে রাইট টু লাইফ ইনক্লুডস রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি। প্রত্যেকটা মানুষ হিউম্যান ডিগনিটির সাথে বাঁচবে, সম্মানের সঙ্গে বাঁচবে। এটা কিন্তু রাইট টু লাইফ এর মধ্যে অ্যাড করা হয়েছিল। রাইট টু লাইফ ক্লিয়ার হলো? দেখো, রাইট টু লাইফ মানে হচ্ছে, রাইট টু লাইফ কে বোঝার জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট কেস আছে, সেটা হচ্ছে মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসের আগে রাইট টু লাইফ মানে একটা জিনিস বোঝাতো, আর এই কেসটা হওয়ার পর রাইট টু লাইফ মানে একটা অন্য জিনিস বোঝায়। তো মেনকা গান্ধী কেসটা হওয়ার আগে একটা কেস হয়েছিল, সেটার নাম ছিল এ কে গোপালন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ঠিক আছে? এই কেসটাতে বলা হয়েছিল যে পার্সোনাল লিবার্টি মানে বোঝানো হয়, তার লাইফ মানে বোঝানো হয় শুধুমাত্র ফিজিক্যাল বডি। তোমার শরীরের ক্ষতি হলে সেটা তুমি এই ক্ষেত্রে কেস করতে পারো, বাকি আর কিছু কিন্তু বলা হয়। ঠিক আছে? মানে তোমার সম্মানের হানি যদি কেউ করে, তাহলে কিন্তু তুমি কেস করতে পারবে না। তুমি শুধুমাত্র তোমার শারীরিক যদি কোনো ক্ষতি হয়, তাহলেই কিন্তু তুমি এই এগেনস্টে কেস করতে পারো। তাহলে এটা কিন্তু তখন আনজাস্ট ছিল। কেন আনজাস্ট ছিল? একটা প্রিন্সিপাল আছে, সেটা বলা জাস্ট ন্যাচারাল। জাস্ট ন্যাচারাল প্রিন্সিপাল মানে কি? ন্যাচারাল জাস্টিসের যে প্রিন্সিপাল, তোমাকে মোরালিটি মেনে চলতে হবে, তোমাকে যে জাজমেন্ট গুলো পাস করা হবে সেগুলো জাস্ট হতে হবে, ইকুয়েটেবল হতে হবে, রিজনেবল হতে হবে। এমন নয় যে কোনো জাজ যা খুশি জাজমেন্ট পাস করে যাচ্ছে, সেটার পেছনে একটা রিজন থাকতে হবে, সেটা ফেয়ার হতে হবে। তো এইগুলো একে গোপালন কেসে মানা হয়নি।
তারপরে কেস হলো মেনকা গান্ধীর কেস। মেনকা গান্ধীর কেসে কি হয়েছিল, মেনকা গান্ধীর যে পাসপোর্ট সেটা আনলফুলি ডিটেন করে নেওয়া হয়েছিল, মানে তার থেকে কার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক আছে। তো সেই সুপ্রিম কোর্টের কাছে গিয়ে কেস করে, এবং সুপ্রিম কোর্ট তখন বলে আর্টিকেল 21 এর ক্ষেত্রে যখন কোনো কোর্ট জাজমেন্ট পাস করবে তখন সেটাকে জাস্ট হতে হবে, ফেয়ার হতে হবে এবং রিজনেবল হতে হবে, এবং তার সঙ্গে আর্টিকেল 21 এর মধ্যে রাইট টু লাইফের সঙ্গে রাইট টু হিউম্যান ডিগনিটিও পড়ে। মানে মানুষের আত্মসম্মানের যে অধিকার, হিউম্যান ডিগনিটি, মানে আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকার যে অধিকার, সেটাও কিন্তু রাইট টু লাইফের মধ্যে ইনক্লুডেড আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, নেক্সট দেখো। এবার রাইট টু লাইফের মধ্যে আরো কি কি পড়ে? রাইট টু লাইফের মধ্যে প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টির মধ্যে আর কি কি পড়ে? রাইট টু প্রিভেসি, একটা খুব ইম্পর্টেন্ট কেস হয়েছিল, জাস্টিস কে এস পুত্তস্বামীর একটা কেস ছিল, ঠিক আছে। সেটাতে বলা হয়েছিল যে রাইট টু প্রাইভেসি, যে রাইট, মানে তোমার প্রাইভেসি মেনটেন করার যে রাইট, সেটাও কিন্তু এটার মধ্যে পড়ে, ঠিক আছে। আর একটা কেস হয়েছিল আধার হেল্ড টু বি কনস্টিটিউশনাল, মানে আধারকে কনস্টিটিউশনাল বলা হয়েছিল, ঠিক আছে। ওটা কেস হচ্ছে জাস্টিস কে এস পুত্তস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এন্ড আদার্স। ওই কেসটাতে বলা ছিল তোমার যে আধার কার্ড, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হিসেবে অ্যাপ্লাইড হবে রাইট টু লাইফের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে রাইট টু ডাই। এটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল, যে আমার সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে, আমার কি মারা যাওয়ার অধিকার আছে, আমার সুসাইড করার অধিকার আছে? তো বলতে পারবে আছে কি নেই? স্যার জানা নাই স্যার। ঠিক আছে, দেখো আমার প্রথমে একটা তো কেস যেটা হল। মনে হয় হ্যাঁ বলো। আমার যেটা মনে হয় আছে। আচ্ছা, ঠিক আছে, দেখো বলছি। দেখো প্রথমে একটা কেস হয়েছিল, সেটার নাম হচ্ছে জিয়ান কর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। এই কেসটাতে সুপ্রিম কোর্ট বলল যে রাইট টু লাইফ এর মধ্যে রাইট টু ডাই পড়ে না, মানে তোমার ইচ্ছা করে মারা যাওয়ার অধিকার, সুসাইড করার অধিকার, রাইট টু ডাই, এটা কিন্তু রাইট টু লাইফের মধ্যে পড়ে না। এটা বলা হলো জিয়ান কর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব এই কেসটার মধ্যে, ঠিক আছে। তারপরে একটা কেস হলো যেটা প্যাসিভ ইউথেনেসিয়ার কেস। প্যাসিভ ইউথেনিয়া মানে হচ্ছে, ভাবো একটা লোক, ভাবো 5 বছর থেকে কোমার মধ্যে আছে। কোমা মানে কি, সে বেঁচে আছে, সে এখনো মারা যায়নি, কিন্তু তার আর কিছু করার ক্ষমতা নেই। এই বাঁচাটাকে তো আর বাঁচা বলে না, এই বাঁচাটাকে হিউম্যান ডিগনিটি হিসেবে বাঁচা বলে না। তো তাই জন্য সুপ্রিম কোর্ট তখন বললো যে রাইট টু প্যাসিভ ইউথেনেশিয়া, মানে ইউথেনেশিয়ার মাধ্যমে মারা যাওয়া, নিজেরই মারা যাওয়া, এমন পজিশনে মারা যাওয়া যেখানে আর বেঁচে থাকার জন্য, মানে আর তার কাছে কোনো রিজন নেই বেঁচে থাকার জন্য, তাহলে সেটাই কিন্তু রাইট টু ডাই, যে এই ক্ষমতাটা, সেটা কিন্তু রাইট টু লাইফের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তাহলে প্রথমে বলা হলো যে নেই, জিয়ান কর ভার্সেস স্টেট অফ পাঞ্জাবের কেসে বলা হলো যে রাইট টু লাইফের মধ্যে রাইট টু ডাই আসে না। তারপরে যে অরুণা রামচন্দ্রা সাহানবাগ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসটা, আমি কেসগুলোর নাম অত ডিটেলসে বলছি না, কারণ তোমাদের কেসগুলো আসে না, ঠিক আছে। তো এই কেসটায় বলা হলো যে রাইট টু প্যাসিভ ইউথেনেশিয়া রাইট টু লাইফের মধ্যে পড়ে। তো তোমাদের যদি কোশ্চেন আসে ইজ রাইট টু প্যাসিভ ইউথেনেশিয়া ইজ ইনক্লুডেড ইন রাইট টু লাইফ, অ্যান্সার হবে ইয়েস, ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা বলো তো, একটা রাইট টু স্লিপ, ঘুমানোর অধিকার, কি রাইট টু লাইফের মধ্যে আসবে? হ্যাঁ আসবে। হ্যাঁ আসবে। এটা বলা হলো রামলীলা ময়দান ভার্সেস হোম সেক্রেটারি ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসটাতে বলা হয়েছিল যে রাইট টু লাইফের মধ্যে রাইট টু স্লিপও আছে, ঠিক আছে। এগুলো এত ডিটেলসে মনে রাখার প্রয়োজন নেই, আমি শুধু বলে দিচ্ছি যে এর মধ্যে কি কি আসতে পারে। আর দুটো ইম্পর্টেন্ট আছে, একটা হচ্ছে রাইট টু স্পিডি ট্রায়াল, যেটা কিছুক্ষণ আগে একজন বললো না যে অনেক দিন ধরে চলতেই থাকে, এটা এগেনস্টে একটা কেস হয়েছিল, সেটা হচ্ছে হুসেন আরা খাতুন ভার্সেস স্টেট অফ বিহার। এই কেসটাতে বলা হলো যে রাইট টু স্পিডি ট্রায়াল, যারা যে ক্রিমিনালরা আছে তাদের জন্য স্পিডি ট্রায়ালের ব্যবস্থা করা হয়, সেটাও আর্টিকেল 21 এর মধ্যে পড়ে, ঠিক আছে। তারপর রাইট টু ফ্রি লিগাল এড, কাউকে লিগাল এড প্রোভাইড করা, এটাও কিন্তু রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টির মধ্যে আছে। তাহলে বুঝতে পারলে কি কি আছে। তারপর একটা জিনিস, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ বলো বলো ঈশিতা। লাস্ট দুটো আরেকবার বলবেন? হ্যাঁ দেখো, রাইট টু স্পিডি ট্রায়াল, রাইট টু স্পিডি ট্রায়াল মানে হচ্ছে, ভাবো কাউকে গ্রেফতার করা হয়েছে, সে হেফাজতে আছে এবং দিনের পর দিন তার ট্রায়াল চলেই যাচ্ছে, ট্রায়াল আর শেষ হওয়ার নাম নিচ্ছে না। তো হুসেনারা খাতুন ভার্সেস স্টেট অফ বিহার বলে একটা কেস হয়েছিল, ওটাতে বলা হলো যে রাইট টু স্পিডি ট্রায়াল, যারা কনভিক্টেড তাদের জন্য ট্রায়ালটা স্পিড আপ করা যায়, তার সেটাও কিন্তু রাইট টু যে লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি আর্টিকেল 21 সেটার মধ্যে ইনক্লুডেড আছে। আর লাস্ট হচ্ছে রাইট টু ফ্রি লিগাল এড, কাউকে লিগাল এড প্রোভাইড করা, লিগাল গাইডেন্স প্রোভাইড করা, কারো যদি লয়ার লাগে সে লয়ার সে নিতে পারে, কনভিক্টেড মানুষের যদি লয়ার লাগে সে লয়ারের অধিকার তার আছে নেওয়ার। তো এইগুলো হচ্ছে রাইট টু ফ্রি লিগাল এড, যেটা কিন্তু আর্টিকেল 21 এর মধ্যে অ্যাডেড আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি। আর একটা লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাইট টু ক্লিন এনভায়রনমেন্ট।
একটা নাম মাথায় গেঁথে নাও, এমসি মেহতা। ঠিক আছে, ইনি একজন প্রমিনেন্ট অ্যাডভোকেট ছিলেন। ইনি মেনলি এনভায়রনমেন্টের উপর কেস করতেন। ঠিক আছে, মানে এনভায়রনমেন্টের ক্ষতি হলে ইনি কেস করতেন। অনেক কেস করবে তোমরা, ভোপাল গ্যাস ট্রেজেডি কেস, ওলিয়াম গ্যাস লিক কেস, গঙ্গা রিভার পলিউশন কেস, এমনি ইনার বহুত কেস আছে। ঠিক আছে, তো ইনি বলেছিলেন, ইনি একটা কেস করেছিলেন এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, কেসটার নাম। সেটাতে বলা হয়েছিল যে রাইট টু ক্লিন এনভায়রনমেন্টও কিন্তু রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির মধ্যে পড়ে। মানে আমাদের অধিকার আছে আমরা একটা ভালো পরিবেশের মধ্যে থাকবো, আমরা একটা সুস্থ পরিবেশের মধ্যে থাকবো। বুঝতে পেরেছো? বলছি নামটা কি বললেন? এমসি মেহতা। আচ্ছা, দাদা আর দেখো, একবার বলে দিচ্ছি, হ্যাঁ, স্যার মারাঠি। এমসি, হ্যাঁ, আর একবার রিপিট করতে। এমসি মেহতা। আচ্ছা, দেখো, তারপরে হচ্ছে রাইট টু এডুকেশন, আর্টিকেল 21A। যেগুলো দেখবে এমনি করে 21A, 19A এমনি করে এ করে অ্যাড আছে বা বি করে অ্যাড আছে, সেগুলো বুঝবে সেগুলো প্রথমে ছিল না, সেগুলো কিন্তু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তাই যে আর্টিকেল 21A যেটাতে দেওয়া আছে রাইট টু এডুকেশন, এটাও কিন্তু 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এটার মাধ্যমে অ্যাড করা হয়েছিল। বুঝতে পেরেছো? তো এটাতে বলা হয়েছিল, একটা ফেমাস কেস হচ্ছে মোহিনী জেন ভার্সেস স্টেট অফ কর্ণাটকা। ওই কেসটাতে বলা হয়েছিল যে রাইট টু এডুকেশন এটাও কিন্তু রাইট টু, যে আমাদের পার্সোনাল লাইফ এন্ড লিবার্টি আর্টিকেল 21 এটার মধ্যে পড়বে, এবং তারপরে এটাকে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে একটা আলাদা করে রাইট বানিয়ে দেওয়া হয়। আর রাইট টু এডুকেশন আর্টিকেল 21A, এটাতে কি বলা হয়েছে? এটাতে বলা হয়েছে যারা চিলড্রেন আছে, যারা বাচ্চা আছে, যারা 6 to 14 ইয়ার্স, 6 থেকে 14 বছর বয়সী যারা বাচ্চা আছে, তাদের অধিকার আছে তারা একটা কম্পালসারি এডুকেশন পায়, এবং স্টেট যেন সেই কম্পালসারি এডুকেশন তাদের প্রোভাইড করে, এটাও কিন্তু বলা আছে। বুঝতে পেরেছো? রাইট টু এডুকেশন আর্টিকেল 21A। স্যার কেসটা আরেকবার বলবেন যে কেসের নামটা বললেন? মোহিনী জেন ভার্সেস স্টেট অফ কর্ণাটকা। মোহিনী জেন ভার্সেস স্টেট অফ কর্ণাটকা। ঠিক আছে, ঠিক আছে। দেখো, নেক্সট হচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট এন্ড ডিটেনশন, আর্টিকেল 22। আর্টিকেল 22 এর দুটো কথা বলা আছে। একটা হচ্ছে পার্সনস ডিটেনড আন্ডার অর্ডিনারি লস, আর একটা হচ্ছে পার্সনস ডিটেনড আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন লস। দুটোই বলছি আমি। প্রথম হচ্ছে পার্সনস ডিটেনড আন্ডার অর্ডিনারি লস, যেটা আর্টিকেল 22 ক্লজ 1 এবং আর্টিকেল 22 ক্লজ 3 তে বলা আছে। এটাতে কি বলা আছে? আর্টিকেল 22 ক্লজ 1 এ বলা হলো, যদি কাউকে গ্রেফতার করা হয় তার কাছে আর্টিকেল, দেখো আর্টিকেল 22 ক্লজ 1 এবং 22 ক্লজ 2 তে কয়েকটা রাইট দেওয়া আছে। প্রথম হচ্ছে আর্টিকেল 22 ক্লজ 1, যেটাতে বলা হলো রাইট টু বি ইনফর্মড অফ দ্য গ্রাউন্ডস অফ অ্যারেস্ট, কি গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করা হলো, এটা আমার জানার অধিকার আছে। তারপর হচ্ছে রাইট টু বি কনসাল্টেড এন্ড রিপ্রেজেন্টেড বাই আ লয়ার অফ চয়েস, আর্টিকেল 22 ক্লজ 1। এটাতে বলা হলো আমাকে যদি গ্রেফতার করা হয় আমার অধিকার আছে যে আমি আমার পছন্দ মতো একজন লয়ারকে হায়ার করতে পারি। তারপরে হচ্ছে রাইট টু বি প্রডিউস বিফোর আ ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার্স অফ অ্যারেস্ট, আর্টিকেল 22 ক্লজ 2। মানে আমার গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট যে ম্যাজিস্ট্রেট আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার কাছে আমাকে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে নো ডিটেনশন ইজ ইন কাস্টাডি বিয়ন্ড 24 আওয়ার্স এক্সেপ্ট উইথ অর্ডার্স অফ ম্যাজিস্ট্রেট, আর্টিকেল 22 ক্লজ 3। ক্লজ 2, যতক্ষণে ম্যাজিস্ট্রেট বলবে ততক্ষণ পর্যন্ত 24 ঘন্টার বেশি কাউকে কাস্টাডিতে রাখা যাবে না, তাকে কোর্টের কাছে পেশ করতে হবে। বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি, কিন্তু স্যার আর্টিকেল 22 ক্লোজ 1-2 এটা মেনশন করা নেই স্যার আপনার পিডিএফ যেটা পাঠালেন আপনি আর কি। দেখো, ওই যে পিডিএফটা আমি পাঠিয়েছিলাম না, ওটাতে বেসিক বলা আছে। ঠিক আছে, তোমরা এখন ক্লাসটা করে নাও, তারপর একটা ডিটেল স্টাডি মেটেরিয়াল এই টপিকটার উপর আমি গ্রুপে প্রোভাইড করবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। দেখো, তারপর হচ্ছে পার্সনস ডিটেনড আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন লস। তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন আসবে যে প্রিভেন্টিভ ডিটেনশন এটা মানে আবার কি? প্রিভেন্টিভ ডিটেনশন মানে হচ্ছে ডিটেনশন অফ আ পারসন উইদাউট ট্রায়াল। কাউকে যদি ট্রায়াল ছাড়া ডিটেন করে নেওয়া হয়, গ্রেফতার করে নেওয়া হয়, কি কোর্টে তাকে ট্রায়াল হলোই না, তাকে গ্রেফতার করে নেওয়া হয়েছে, এটা কিন্তু এটাকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। ঠিক আছে, ভাবো যে পুলিশ আছে, সে ভাবলো এ ফিউচারে গিয়ে হয়তো কোনো ক্রাইম করতে পারে, তাই জন্য তাকে গ্রেফতার করেনি। সে কিন্তু ক্রাইম করেইনি, হয়তো সে ফিউচারে গিয়ে করতে পারতো, এইটা ভেবে তাকে গ্রেফতার করে নিল। এইগুলোকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার ওয়েস্ট বেঙ্গলে একটা ল পাস করা হয়েছে রিসেন্টলি, এটা পাস হয়েছে নাকি আমার ঠিক জানা নেই, কিন্তু আমাদের যে চিফ মিনিস্টার উনি বলছেন যে যে কোনো মানুষকে আমরা গ্রেফতার করতে পারবো, 1 বছরের জন্য জেলেও দিতে পারবো। তো এই ইয়েটা কি ওতে অ্যাপ্লিকেবল হবে?
না দেখো ওটা অ্যাপ্লিকেবল হবে না। মানে অ্যাপ্লিকেবল হবে না বলতে উনি যেটা বলেছেন এটা কিন্তু আইনের চোখে ভুল। এবার তিনি তুমি যেটা বললে ওই আমার আমার মনে আছে, কিন্তু এবার ওটা পাস হয়েছে কি হয়নি ওটা আমার এখনো ঠিকমতো ক্লিয়ারলি জানা নেই। ঠিক আছে? তাই জন্য আমি কিছু বলছি না। কিন্তু তুমি যদি এখানে বলো তাহলে এখানে কিন্তু ওই অধিকারটা দেয়া নেই। ঠিক আছে? আর কাউকে ৩ মাসের বেশি কিন্তু অমনি করে গ্রেফতার করে রাখতে হবে না। ঠিক আছে? এবং ৩ মাস কখন করা যাবে? যদি একটা অ্যাডভাইজারি বোর্ড থাকে, একটা অ্যাডভাইজারি বোর্ড থাকে, ঠিক আছে? সেই অ্যাডভাইজারি বোর্ড যদি পারমিশন দেয় তবেই তাকে ৩ মাসের বেশি রাখা যাবে। এবং অ্যাডভাইজারি বোর্ডের কারা থাকে? কয়েকটা কোয়ালিফাইড পারসন থাকে যারা হাইকোর্টের জাজ থাকে তারা তাকে তাদের অ্যাপয়েন্ট করে সেই অ্যাডভাইজারি বোর্ডে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে দেখো। তাহলে আমাদের রাইট টু ফ্রিডম কমপ্লিট হলো আর্টিকেল 19 থেকে 22। রাইট টু ফ্রিডম এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? তাহলে বলো। দেখো, না এবার হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 23 আর 24। আজকের ক্লাসটা একটু লম্বা হবে কারণ অনেকগুলো বিষয় আমরা ডিল করব। ঠিক আছে? তা আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করার। তো আর্টিকেল 23 এবং 24 এ বলা আছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। তাহলে আর্টিকেল 23 কি বলছে? আর্টিকেল 23 ক্লজ 1 বলছে যে প্রহিবিশন, আর্টিকেল 23 বলছে প্রহিবিশন অফ ট্রাফিকিং হিউম্যান বিংস এন্ড ফোর্সড লেবার। আর্টিকেল 23 ক্লজ 1 বলছে যে কোনো মানুষকে বেগার করতে বলা যাবে না এবং কোনো মানুষের শরীর নিয়ে ব্যবসা করা যাবে না, মানে বিক্রি করা যাবে না। একটা অবজেক্টের মতো, একটা যেমন করে অন্য কোনো অবজেক্ট বিক্রি করা যায় কেনা যায়, অমনি করে কোনো একটা মানুষকে কিন্তু অ্যাজ আ গুড ট্রিট করা যাবে না কোনো ইমমরাল পারপাসের জন্য। বুঝতে পেরেছো? এবং আর্টিকেল 23 ক্লজ, হ্যাঁ দেখো আর্টিকেল 23 ক্লজ 1 বলছে ভাবো তোমার কাছে একটা জিনিস আছে, তুমি কোনো একটা গুড কিনেছো। গুড মানে হচ্ছে কমোডিটি, মানে কোনো জিনিস। ঠিক আছে? সেই জিনিসটাকে আমরা যেমন কিনতে পারি বা বিক্রি করতে পারি, অমনি করে কিন্তু কোনো মানুষকে আমরা বিক্রি বা কিনতে পারি না। এটা কিন্তু এটাকে বলে ট্রাফিকিং হিউম্যান বিংস। এটা কিন্তু প্রহিবিট করা আছে, এটা বারণ করা আছে আর্টিকেল 23 ক্লজ 1 এ। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। দেখো আর্টিকেল 23 ক্লজ 2 এ বলা আছে স্টেট ক্যান ইম্পোজ কম্পালসারি সার্ভিসেস ফর পাবলিক পারপাসেস, মানে স্টেটের দায়িত্ব যেন এই সমস্ত জিনিসগুলো না হয় সেটা কিন্তু দেখে চলা। ঠিক আছে? এবং এটা একটা কথা বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে এগুলো কার এগেনস্টে এক্সারসাইজ করা যায়? মানে তুমি কার এগেনস্টে কেস করতে পারো ফান্ডামেন্টাল রাইটে? সরকার। হ্যাঁ, সরকার বা স্টেট। ঠিক আছে? তো তুমি স্টেটের এগেনস্টে কেস করতে পারো ফান্ডামেন্টাল রাইটে। কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের এগেনস্টে কিন্তু ফান্ডামেন্টাল রাইটে কেস করা যায় না। ওটার জন্য আলাদা কেস আছে, ওটার জন্য আলাদা আইন আছে, কিন্তু ওটা করা যায় না। কিন্তু আর্টিকেল 23 তুমি যেমন স্টেটের এগেনস্টে করতে পারো, কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও কিন্তু কেস করতে পারো আর্টিকেল 23 এর আন্ডারে। মানে প্রহিবিশন অফ ট্রাফিকিং হিউম্যান বিংস এন্ড ফোর্স লেবার। এটা কিন্তু তুমি কোনো স্টেট মানে স্টেটের ক্ষেত্রেও করতে পারো, এগেনস্টেও করতে পারো, আবার কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের এগেনস্টেও কিন্তু করতে পারো। বুঝতে পেরেছো? এবার একটা কেস হচ্ছে যেটা হচ্ছে পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটাতে সুপ্রিম কোর্ট বললো যে কোনো পার্সন যদি তাকে জোর জবরদস্তি কাজ করতে বলা হচ্ছে, বা সে এমন ভাবে কাজ করছে যে তার কাজের যতটা মজুরি তাকে সেই পরিমাণ ওয়েজ বা মজুরি দেওয়া হচ্ছে না, এটাও কিন্তু আর্টিকেল 23 এর আন্ডারে পড়বে। এটাকেও কিন্তু ফোর্স লেবারের আন্ডারে ধরা হবে। এটা বলা হলো পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসটাতে। বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলবেন? দেখো পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া বলে একটা কেস হয়েছিল। ওই কেসটাতে সুপ্রিম কোর্ট বললো যদি কোনো মানুষ যে যতটা তার মজুরি প্রাপ্য তার থেকে কম পরিমাণ মজুরিতে তাকে কাজ করতে বাধ্য করা হচ্ছে, তাহলে কিন্তু সেটাকে কিন্তু এই আর্টিকেল 23 এর আন্ডারেই ধরা হবে, সেটাকেও কিন্তু ফোর্স লেবারের মধ্যেই ধরা হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার আসছে না, এটকে এটকে আসছে। এবার শুনতে পাচ্ছ? ক্লিয়ার আসছে? হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ দেখো পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া বলে একটা কেস হয়েছিল। এটাতে সুপ্রিম কোর্ট বলল কোনো মানুষ যদি তার যতটা মজুরি প্রাপ্য তার থেকে কম পরিমাণ মজুরিতে কাজ করে তাহলে সেটাকেও কিন্তু আর্টিকেল 23 এর আন্ডারে ফোর্স লেবারের আন্ডারেই ধরা হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা। নেক্সট দেখো আর্টিকেল 24 এ বলা হচ্ছে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ এটসেট্রা। মানে শিশুদের 6 থেকে
না 14 বছরের কম বয়সী যারা ছেলে আছে, বাচ্চা আছে, তাদের কোনো ফ্যাক্টরিতে, কোনো মাইনে কিন্তু বা কোনো হ্যাজার্ডিয়াস এমপ্লয়মেন্ট তাদের করতে দেওয়া হবে না। হ্যাজার্ডিয়াস মানে ক্ষতিকর, মানে যেটা তাদের শারীরিক ক্ষতি হতে পারে, মানসিক ক্ষতি হতে পারে। এমনি কিন্তু কোনো কাজে কোনো 14 বছরের কম বয়সী যারা ছেলে-মেয়ে আছে, তাদের কিন্তু কাজ করতে দেয়া যাবে না। এটাকে বলা হয় প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। এটা আর্টিকেল 24 এ বলা আছে। ঠিক আছে? এবং সেম যেটা আমি কেসটা বললাম, পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটাতে সুপ্রিম কোর্ট বলেছিল কোনো শিশুকে, কোনো বাচ্চাকে এমন কোনো কাজে করতে বলা হবে না যেটা তার জন্য ডেঞ্জারাস হবে। ঠিক আছে? এমন কোনো ওয়ার্ক তাকে করতে বলা হবে না। যদি তাকে করতে বলা হচ্ছে, তাহলে কিন্তু সেটা আর্টিকেল 24 এর ভায়োলেশন হিসেবেই ধরা হবে। বুঝতে পেরেছো? আর এই যে 14 বছরের নিচে যারা আছে, তাদের যে কোনো ধরনের মাইনে, ফ্যাক্টরিতে কাজ করতে দেওয়া হবে না, এটা বলা হয়েছিল এমসি মেহতা ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1997, এই কেসটাতে বলা হয়েছিল। ঠিক আছে? ক্লিয়ার সবার? তাহলে নেক্সট আমাদের হ্যাঁ রাইট, স্যার। হ্যাঁ, নেক্সট আমাদের রাইট হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28। ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে ফ্রিডম অফ কনসায়েন্স এন্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস এন্ড প্রোপোগেশন অফ রিলিজিয়ন, আর্টিকেল 25। এখানে 3টে শব্দ আছে। একটা হচ্ছে প্রফেশন, একটা হচ্ছে প্র্যাকটিস, একটা হচ্ছে প্রোপোগেশন। প্রফেশন মানে কি হচ্ছে? প্রফেশন মানে হচ্ছে যে আমি আমি বলে দিলাম যে আমি এই ধর্মের বিশ্বাসী, আমি এই ফেতে বিশ্বাসী। এটা আমি বলে দিলাম, এটা ডিক্লেয়ার করে দিলাম। এটাকে বলা হয় প্রফেশন। ঠিক আছে? প্র্যাকটিস মানে হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল যদি কোনো প্রেসক্রাইবড রিলিজিয়ান প্র্যাকটিস, রিচুয়ালস, রাইটস এইসব যদি পারফর্ম করে অনেক দিন থেকে, সেটাকে বলে প্র্যাকটিস। আর প্রোপোগেট মানে হচ্ছে যে সে নিজের যে ধর্মের কথাগুলো সেটা যদি সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায়, তো সেটাকে বলা হয় প্রোপোগেট। তাহলে 3টে ওয়ার্ড, প্রফেশন, প্র্যাকটিস এন্ড প্রোপোগেশন। 3টে ওয়ার্ড মানে ক্লিয়ার হলো সবার? স্যার স্যার আরেকবার আরেকবার রিপিট করলে খুব ভালো হতো। বলবেন? হ্যাঁ, দেখো প্রফেশন মানে হচ্ছে আমি যদি মানে ডিক্লেয়ার করে দিলাম যে আমি এই ধর্মে বিশ্বাসী, বা আমি এটাকে বিলিভ করি, আমি এটাকে বিশ্বাস করি, এই ফেতে আমি মানি, তাহলে সেটাকে বলে প্রফেশন। ঠিক আছে? নেক্সট হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে হচ্ছে যদি কোনো ইন্ডিভিজুয়াল কোনো একটা রিলিজিয়াস প্র্যাকটিস বা রিচুয়াল অনেকদিন ধরে মেনে আসে, তখন সেটাকে বলে প্র্যাকটিস। আর প্রোপোগেশন মানে হচ্ছে কোনো মানুষ যদি তার নিজের ধর্মের কথা স্প্রেড করে সমাজের মধ্যে, তখন সেটাকে বলা হয় প্রোপোগেট করা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে আর্টিকেল 25 ক্লজ 1 এ তাহলে এটা বলা হলো। এটা কখন ইউজ করা যাবে না, এটা রিজনেবল রেস্ট্রিকশনস কি? এটা রিজনেবল রেস্ট্রিকশনস হচ্ছে এটা পাবলিক অর্ডারের এগেইনস্টে যেতে পারে না, এটা মোরালিটির এগেইনস্টে যেতে পারে না, এটা হেলথের এগেইনস্টে যেতে পারে না। এই সমস্ত ক্ষেত্রে এগেইনস্টে যদি যাচ্ছে, তখন কিন্তু এটা কিন্তু আমরা মানে প্রহিবিট করতে পারি, এটাকে বাধা দিতে পারি। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, আর্টিকেল 26। এটাতে আর্টিকেল 26 এ বলা হলো যে কোনো মানুষ চাইলে নিজের যে রিলিজিয়াস অ্যাফেয়ার গুলো এটা নিজেরা পারফর্ম করতে পারে, যেটা পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ এই সমস্ত মেনে যদি করা হচ্ছে, তাহলে কিন্তু করতে পারে। এটার মধ্যে কি কি আছে? টু এস্টাবলিশ এন্ড মেনটেন ইনস্টিটিউশনস ফর রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল পারপাস। কেউ যদি কোনো রিলিজিয়াস পারপাসের জন্য, চ্যারিটেবল পারপাসের জন্য যদি কিছু করছে, তাহলে সেটা মেনে নিয়ে যেতে পারে। টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স ইন ম্যাটার্স অফ রিলিজিয়ন। সে নিজের ইচ্ছায় যা কাজ করতে চাইছে তার রিলিজিয়নের জন্য, সেটাও মেনে নিতে হতে পারে। টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি। প্রপার্টি মুভেবল মানে যেটা এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়, ইমুভেবল মানে যেটাকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায় না। তাহলে মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি সে ওন করতে পারে, কিনতে পারে। টু অ্যাডমিনিস্ট্রেট সাচ প্রপার্টি ইন অ্যাকর্ডেন্স উইথ ল। সেই প্রপার্টিকে সে কিভাবে দেখভাল করবে, কি করে অ্যাডমিনিস্ট্রেশন করবে সেই প্রপার্টি, সেটা করতে পারে অ্যাকর্ডিং ল হিসেবে সেই কাজটা করতে পারে। তাহলে ফ্রিডম অফ ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, আর্টিকেল 26 ক্লিয়ার সবার? আরেকবার বলবেন, আমি বুঝতে পারিনি। দেখো, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স আর্টিকেল 26 এ বলা হলো কোনো মানুষ 4টে জিনিস করতে পারে। কি কি? টু এস্টাবলিশ এন্ড মেনটেন ইনস্টিটিউশনস ফর রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল পারপাস। রিলিজিয়াস পারপাসের জন্য, চ্যারিটেবল পারপাসের জন্য কোনো ধরনের কোনো রিলিজিয়াস কাজ করতে পারে, বা কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশন তৈরি করতে পারে। বা টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স ইন ম্যাটার্স অফ রিলিজিয়ন। সে নিজের মানে যেভাবে তার নিজের রিলিজিয়নকে পারফর্ম করা ইচ্ছে সে করতে পারে। টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল এন্ড ইমুভেবল প্রপার্টি। তার যে রিলিজিয়াস ডিনোমিনেশনটা আছে, ইনস্টিটিউশনটা আছে, সেটা জন্য সে যে কোনো মুভেবল বা ইমুভেবল প্রপার্টি ওন করতে পারে, কিনতে পারে। এবং টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এবং সেই প্রপার্টিটাকে সে কি করে অ্যাডমিনিস্টার করবে, কি করে দেখভাল করবে, সেটা কিন্তু সে করতে পারে অ্যাকর্ডিং টু লয়ের হিসেবে করতে হবে পুরোটা। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। নেক্সট হচ্ছে ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিলিজন, আর্টিকেল 27।
এটা মানে হচ্ছে, এটা যদি আমি ক্লিয়ারলি বলি সিম্পল ভাষায়, তাহলে হচ্ছে নো পারসন শ্যাল বি কম্পেল টু পে ট্যাক্সেস। কাউকে জোর জবরদস্তি ট্যাক্স দিতে বলা যাবে না। মানে কি, the proceeds of which are specifically appropriated in payment of expenses for the promotion or maintenance of any particular religion or religious denomination. এটার মানে হচ্ছে, ভাবো কোনো একটা মন্দির আছে, সেটা একজন পুরোহিত আছে। সেই পুরোহিত বললো, আচ্ছা আমার কাছে আমার এতগুলো চাঁদা তো আছে আমাদের মন্দিরে, কিন্তু এই চাঁদা তো আমি নিজের ক্ষেত্রে ব্যবহার করি না। এই যে টাকাটা আসছে, ফান্ডটা আসছে, সেই ফান্ডটা আমি এই মন্দিরকে দেখভাল করার জন্য, চ্যারিটিদের জন্য। হ্যাঁ বলো, বলো, কেউ কিছু বলছো? ঠিক আছে, দেখো। তো ভাবো কোনো পুরোহিত আছে কোনো মন্দিরে, তার কাছে ফান্ড আসছে, ভালো মতো ফান্ড আসছে। ভাবো মাসে 5 লাখ টাকার বেশি ফান্ড আসছে। এবার সরকার এসে বললো, তোমাকে যদি 5 লাখ টাকার বেশি ফান্ড আসছে, তাহলে তুমি ট্যাক্স দাও এবার। তো সে যদি বললো, ভাবো সেই পুরোহিতটা এবার বললো যে না, এই যে 5 লাখ টাকার ফান্ড তো আসছে, তো তার মধ্যে আমি নিজের বেঁচে থাকার জন্য যতটুকু দরকার, আমার পরিবার চালানোর জন্য যতটুকু দরকার, ততটুকু আমি ইউজ করি। বাকিটুকু আমি এই যে মন্দিরটা আছে, এটাকে ঠিক রাখার জন্য, এটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য খরচ করি, বা চ্যারিটেবল পারপাসে খরচ করি। তাহলে তাকে ট্যাক্স দিতে জোর জবরদস্তি বলতে পারবে না সরকার। এটা হচ্ছে আর্টিকেল 27-এ এটা বলা আছে। বুঝতে পেরেছো আর্টিকেল 27? ক্লিয়ার সবাই হ্যাঁ স্যার, আর্টিকেল বুঝতে 27? পেরেছি। স্যার নেক্সট বুঝতে পেরেছি। আর্টিকেল হ্যাঁ স্যার। Article 28. Article 28 এ বলা আছে freedom as to attendance at religious instructions or religious worship in certain educational institutions. Article 28 এ বলা আছে, ঠিক আছে। Article 28 clause 1 এ বলা আছে যে no religious instruction shall be provided in any educational institution wholly maintained out of state fund. গভর্নমেন্ট এডেড, স্টেট এডেড যে স্কুলগুলো থাকে, যেগুলো গভর্নমেন্টের টাকায় চলছে, সেখানে কোনো ধরনের কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেয়া হবে না, প্রোভাইড করা হবে না। বুঝতে পেরেছো? তারপর আর্টিকেল 28 ক্লজ 2 তে বললো, ক্লজ 1 কোনগুলোর উপর অ্যাপ্লাই হবে না? যদি এনি এডুকেশন ইনস্টিটিউশন হুইচ ইজ অ্যাডমিনিস্ট্রেড বাই স্টেট, যেটা স্টেটের দ্বারা অ্যাডমিনিস্ট্রেড হয়, স্টেট ওটাকে দেখভাল করে, কিন্তু ওটা তৈরি করা হয়েছে এমন কোনো ট্রাস্টের দ্বারা, এমন কোনো এন্ডাওমেন্টের দ্বারা যেটা রিলিজিয়াস কাজ করে থাকে। ভাবে একটা মসজিদ তৈরি করা হলো, কোনো একটা সেই ধর্মের লোকেরা সেটা খুললো, সেটা ওপেন করলো, ঠিক আছে। হতে পারে সরকার সেটাকে ফান্ড করে, কিন্তু যে ট্রাস্টটা সেটা খুলেছে, তাদের কাজ হচ্ছে ওই ধর্মকে প্রচার করা। তো সেখানে চাইলে তারা সেটা করতে পারে, সেটা অধিকার তাদের আছে। এটা আর্টিকেল 28 ক্লজ 2 এ বলা হলো। নেক্সট আর্টিকেল 23 ক্লজ 3 এ কি বলা হলো, যে কোনো মানুষ shall be required to take part in any religious instructions in any educational institution recognized by state or receiving aid out of state funds unless such person or his guardian in case of the person is minor has given his consent. মানে হচ্ছে কোনো পার্সনকে জোর করা হবে না যে তোমাকে, যদি কোনো স্টেট ফান্ড আছে, মানে ভাবো স্টেট ওন কোনো স্কুল আছে, কলেজ আছে, কিছু আছে, সেখানে কোনো রিলিজিয়াস কাজ হচ্ছে, ঠিক আছে, তাকে কেউ কোনো ইন্ডিভিজুয়ালকে জোর জবরদস্তি করতে পারবে না যে তোমাকে এটা মেনটেন করতে, তোমাকে এটা ফলো করতেই হবে। আজকে এই পুজো আছে, তোমাকে আসতেই হবে, তোমাকে আজ পুজোতে পুষ্পাঞ্জলি দিতেই হবে, কেউ বলতে পারবে না, ঠিক আছে, যতক্ষণ না, যদি এবার ভাবো সে নিজে কনসেন্ট দিয়েছে, সে বলেছে ঠিক আছে পুজো আছে আমি আসবো, কনসেন্ট দিয়ে দিয়েছে, বা ছেলেটা বা বাচ্চাটা মাইনর, মাইনর মানে 18 বছর নিচে, তার গার্জেন বলেছে ঠিক আছে আমার ছেলে এসে পুষ্পাঞ্জলি দিয়ে যাবে, কনসেন্ট অলরেডি দিয়ে দিয়েছে, তখন এটা অ্যাপ্লাইড হবে না। কিন্তু যদি সে কনসেন্ট দিয়ে না থাকে, তাকে কেউ জোর জবরদস্তি করবে না। বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলবেন। দেখো, আর্টিকেল 28 ক্লজ 3 তে বলা আছে, ভাবো যদি কোনো গভর্নমেন্ট এডেড কোনো ইনস্টিটিউশনে, এডুকেশন ইনস্টিটিউশনে কোনো ধরনের কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, কোনো রিলিজিয়াস কাজ, রিলিজিয়ন বেসড কোনো কাজ করা হচ্ছে, এবং যদি কোনো ইন্ডিভিজুয়ালকে, সেখানকার কোনো স্টুডেন্টকে যদি জোর করা হচ্ছে যে তোমাকে এটাতে পার্টিসিপেট করতেই হবে, সেটা কিন্তু সেই ইনস্টিটিউশন বলতে পারবে না। কখন বলতে পারবে না? যতক্ষণ না পর্যন্ত সেই স্টুডেন্টটা যদি কনসেন্ট দিয়ে থাকে, যে সে যদি বললো যে ঠিক আছে আমি আসবো, আমি পুষ্পাঞ্জলি দেবো, তাহলে সেখানে কিছু বলার নেই, সে তো নিজের কনসেন্ট দিয়ে দিয়েছে, নিজের ইচ্ছা প্রকাশ করে দিয়েছে। বা সে যদি মাইনর হয়ে থাকে, 18 বছরের কম হয়ে থাকে তার বয়স, তাহলে তার গার্জেন যদি বলে দিয়ে থাকে, তাহলেও কিছু করার নেই, কারণ মাইনরের কনসেন্ট যদি গার্জেন কনসেন্ট দিয়ে দেওয়া হয়, তাহলে সেটাকেও মাইনরের কনসেন্ট বলা হয়, ঠিক আছে। মাইনরের কনসেন্ট, মাইনরের জন্য আলাদা করে কনসেন্ট ধরা হয় না, গার্জেনের কনসেন্ট মানে মাইনরের কনসেন্ট, ঠিক আছে। তো তখন আর্টিকেল 23 ক্লজ, আর্টিকেল 28 ক্লজ 3 সেটাতে অ্যাপ্লিকেবল হবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। বলো কোয়েল, কোনো প্রবলেম আছে? যেটা ক্লজ 2 বললি তার উপর বুঝিয়ে দিবি? হ্যাঁ বলছি। দেখো, আর্টিকেল 28 ক্লজ 2 তে বলা হলো
যে এনি এডুকেশনাল ইনস্টিটিউশন হুইচ ইজ অ্যাডমিনিস্ট্রেড বাই স্টেট, যেটা স্টেট অ্যাডমিনিস্টার করে, স্টেট সেটা দেখভাল করে, কিন্তু সেটা বানানো হয়েছে কোনো একটা রিলিজিয়াস ট্রাস্টের উপর বেস করে, কোনো একটা রিলিজিয়াস ট্রাস্ট সেটা বানিয়েছে, ঠিক আছে? তাহলে কিন্তু সেখানে চাইলে তারা সেই রিলিজিয়নের বেস কাজ করতে পারে। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেল 29 থেকে 30। তাহলে আগের গুলো আমাদের ক্লিয়ার হলো। এবার নেক্সট আমরা যাচ্ছি কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেল 29 থেকে 30 তে। আর্টিকেল 29 ক্লজ 1 কি বলছে? যে এনি সেকশন অফ সিটিজেন্স রিসাইডিং ইন টেরিটরি অফ ইন্ডিয়া হ্যাভিং আ ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট অর কালচার শ্যাল হ্যাভ দ্য রাইট টু কনজার্ভ দ্য সেম। এটা মানে হচ্ছে, ভাবো, আমি যদি একটা এক্সাম্পল দিই, ভাবো কোনো একটা অঞ্চলে কোনো একটা আহ, জঙ্গল বসতি, এমন একটা বসতি আছে যারা হয়তো সংখ্যায় খুব কম আছে, যাদের ল্যাঙ্গুয়েজ হয়তো কেউ বেশি কেউ ফলো করে না। আমি যদি একটা এক্সাম্পল দিলাম, সাঁওতাল গোষ্ঠী। সাঁওতাল গোষ্ঠীর সংখ্যা কম, তাদের ভাষা সাঁওতালি ভাষা বেশি লোকে বলে না, শুধুমাত্র তারাই বলে। তাদের কালচার বেশি লোকে ফলো করে না। তাদের যে স্ক্রিপচার মানে কি, তাদের যে বইপত্র বা আরো যে সমস্ত জিনিসগুলো তার আছে, তারা চাইলে সেগুলো কিন্তু কনজার্ভ করতে পারে, তাদের কাছে সেই রাইট টু কনজার্ভ আছে, তারা সেগুলোকে ভালো করে যত্ন করে রেখে দিতে পারে। ঠিক আছে, সেই অধিকার তাদের কাছ থেকে কেউ ছিনে নেওয়া হবে না। এটা বলা হলো আর্টিকেল 29 ক্লজ 1 এ। এবার আর্টিকেল 29 ক্লজ 2 এ বলা হলো যে কোনো সিটিজেন যদি denied admission in any educational institution maintained by the state or receiving aid out of state funds on grounds only of religion, race, caste, language or any of them। এটা মানে হচ্ছে, ভাবো কোনো সিটিজেন আছে, ভাবো যে কোনো একটা মাইনরিটি রিলিজিয়ন থেকে বেস করে, ঠিক আছে? মাইনরিটি রিলিজিয়ন মানে সেই যে পার্টিকুলার দেশটা আছে, সেই দেশে সেই রিলিজিয়ন ফলো করার লোক খুব কম আছে। সে একটা ইনস্টিটিউশন বানালো, ঠিক আছে? এবার সেই ইনস্টিটিউশন বানালো, তারপর এবার গভর্নমেন্ট বলছে না, ওদের সংখ্যা তো কম আছে, আমরা তাদের অত বেশি ফান্ড দেবো না, অত দেখভাল আমরা করবো না। এটা কিন্তু বললে হবে না। তাদের সংখ্যা হয়তো কম আছে, কিন্তু তার অধিকার আছে সেই এডুকেশনাল ইনস্টিটিউশন ওপেন করতে পারে, সেটাকে মেনটেন করতে পারে, তখন স্টেট কিন্তু সেটা মেনটেন করতে হবে। এটা রিলিজনের ক্ষেত্রে হতে পারে, রেস, ভাবো আমেরিকায় যদি আমি এক্সাম্পল দিই, আমেরিকায় কালোর চামড়ার লোক কম আছে, ঠিক আছে? তো তারা ভাবে একটা ইনস্টিটিউশন খুললো, তাদের মধ্যে কেউ একজন। এবার ভাবো সরকার বলছে, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আচ্ছা, ও তো কালো রঙের, ও একটা ইনস্টিটিউশন খুলেছে, আর অত আমরা ওকে দেখভাল করবো না, অত আমরা ফান্ড দেবো না। এমনি করলে কিন্তু হবে না। আমি আমেরিকার এক্সাম্পল দিলাম, ঠিক আছে? আমেরিকার উপর এটা অ্যাপ্লাই হবে না, অবভিয়াসলি এটা ইন্ডিয়ার ল, ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাপ্লাইড হবে। বুঝতে পেরেছো? তাহলে আর্টিকেল 29 ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো আর্টিকেল 30 ক্লজ 1। আর্টিকেল 30 ক্লজ 1 মাইনরিটিদের ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়, মানে যারা সংখ্যায় কম আছে, হয় তার রিলিজিয়নের বেসে হতে পারে, ল্যাঙ্গুয়েজের বেসে হতে পারে, তাদের কাছে এটা রাইট আছে যে তারা যে কোনো ধরনের এডুকেশন ইনস্টিটিউশন ওপেন করতে পারে। আগেরটা আমি বললাম যে স্টেটকে ফান্ড দিতে হবে, আর 30 ক্লজ 1 এ বলা হলো যে তারা ওপেন করতে পারে, তারা মেনটেন করতে পারে, ঠিক আছে? আর আর্টিকেল 30 ক্লজ 2 এ বলা হলো যে স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এডুকেশন ইনস্টিটিউশন অন দ্য গ্রাউন্ড অফ মাইনরিটি ইন গ্রান্টিং এড টু দেম। মানে একই জিনিস আর্টিকেল 29 ক্লজ 2 এ যেটা বলা হলো, সেম জিনিস আর্টিকেল 30 ক্লজ 2 এ অনেকটা সেম ভাবে বলা হলো যে স্টেট কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন করবে না কোনো গ্রাউন্ডের উপর, যে তাদের ফান্ড দিতে বা কিছুতে কোনো স্টেট কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন করবে না। বুঝতে পেরেছো? তাহলে এটা কমপ্লিট হবে, আর্টিকেল 29 এবং 30 কমপ্লিট হবে। বুঝতে পেরেছো তোমরা সবাই? ইয়েস অর নো? কারো কোনো ডাউট থাকলে বলো, তাহলে কনস্টিটিউশনাল রেমেডিজে যাবো। ইয়েস স্যার। দেখো আর্টিকেল কনস্টিটিউশনাল রেমেডিজ, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, আর্টিকেল 32 এ যেটা বলা আছে, সেটা মানে হচ্ছে যে আমাদের কোন নাগরিকের, কোন ইন্ডিয়ান সিটিজেনের যদি যদি ফান্ডামেন্টাল রাইট ব্রিচ করা হচ্ছে, যেটা কনস্টিটিউশনের পার্ট 3 এ বলা আছে। সবসময় মনে রাখবে, কনস্টিটিউশনের পার্ট 3 এ ফান্ডামেন্টাল রাইটের কথা বলা আছে। তো কোনো নাগরিকের যদি ফান্ডামেন্টাল রাইট ব্রিচ করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কনস্টিটিউশনাল রেমেডিজ অ্যাপ্লাই করা হবে। দাদা কথা আটকে গেছে। হ্যাঁ সরি, একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। হ্যাঁ, দেখো তাহলে আমি কি বললাম, যদি কারো ফান্ডামেন্টাল রাইট ব্রিচ হচ্ছে, তাহলে তাকে সে কনস্টিটিউশনাল রেমেডি অ্যাপ্লাই করতে পারে, কনস্টিটিউশনাল রেমেডি কোর্টের কাছ থেকে, সুপ্রিম কোর্টের কাছে চাইতে পারে। এবং আর্টিকেল 32 এ যে কনস্টিটিউশনাল রেমেডি গুলো কথা বলা আছে, সেগুলো শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে। মানে তোমার কাছে অধিকার আছে, তোমার যদি কেউ রাইট টু ফ্রি স্পিচের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাহলে তুমি কিন্তু, মানে কেউ বলতে স্টেট,
ঠিক আছে? স্টেট যদি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, গভর্নমেন্ট কোনোভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তুমি রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি অ্যাপ্লাই করতে পারো সুপ্রিম কোর্টের কাছে। বুঝতে পারলে? এবং সেম জিনিস আর্টিকেল 226 এর আন্ডারে তুমি হাই কোর্টের কাছে যেতে পারো। 32 এর আন্ডারে তুমি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো, 226 এর আন্ডারে তুমি হাই কোর্টের কাছে যেতে পারো। বুঝতে পারলে? ক্লিয়ার সবার? এবার দেখো, এখানে হ্যাঁ, বলো, বলো। স্যার বলছিলাম আরেকবার বললে খুব ভালো হতো স্যার। হ্যাঁ, বলছি। দেখো, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস মানে হচ্ছে যদি তোমার ফান্ডামেন্টাল রাইট কেউ ব্রিচ করছে, তাহলে তোমার কাছে অধিকার আছে তুমি 32 এর আন্ডারে সুপ্রিম কোর্টের কাছে সেটাকে রিএনফোর্স করার জন্য তুমি যেতে পারো। তুমি সুপ্রিম কোর্টকে গিয়ে বলতে পারো এই গভর্নমেন্ট আমার কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আমার রিলিজনের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তুমি এগুলো কিন্তু বলতে পারো। বুঝতে পেরেছো? আর তুমি এটা আর্টিকেল 32 এর আন্ডারে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো, আর্টিকেল 226 এর আন্ডারে তুমি হাই কোর্টের কাছে যেতে পারো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো, এবার এখানে একটা জিনিস কোটেশন খুব আসতে পারে যে ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32 কে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন। মানে এই যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা ফান্ডামেন্টাল রাইট তো দিয়ে দিলাম, সংবিধানে লেখা হলো ফান্ডামেন্টাল রাইট। এবার যে ফান্ডামেন্টাল রাইট তো ব্রিচ করছে, তাহলে সেটা কে দেখভাল করবে? সেটার জন্য আমরা কি করব? সেটার জন্য বলা হয়েছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। তোমাকে রেমেডিও দেওয়া হলো যে তুমি কিন্তু এটার এগেনস্টে কেস করতে পারো। এটাকে বলা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। এই জন্য ডক্টর বি আর আম্বেদকর এটাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন। ঠিক আছে? 5 ধরনের রিট হয়: হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি এন্ড quo warranto। ঠিক আছে? হিবিয়াস কর্পাস মানে কি? এগুলো লেখার দরকার নেই, আমি গ্রুপে অলরেডি হয়তো নোটস দেওয়া হয়েছে রিট পিটিশনের। বন্দি করতে কি করবো? আচ্ছা, হ্যাঁ, আমি সেটা বলছি না। আমি বলছি যে এগুলো হয়তো গ্রুপে, এগুলো মানে কি, মানে এর ভিতরে কি কি আছে সেটা হয়তো গ্রুপে দেওয়া হয়েছে পিডিএফ। ঠিক আছে, দেখো, হিবিয়াস কর্পাস মানে হচ্ছে ইউ মে হ্যাভ দ্য বডি। মানে হচ্ছে কোর্টের কাছে তোমাকে যদি ডিটেন করা হয়েছে, তোমায় কোর্টের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে? কখন এগুলো ইস্যুড হয়? যদি তোমাকে ইলিগালি অ্যারেস্ট করা হয়, তোমাকে কোনো লিগাল অথরিটি অ্যারেস্ট করেনি, তোমাকে পুলিশ অ্যারেস্ট করেনি, অন্য কেউ অ্যারেস্ট করেনি, যেটা যে লিগাল নয়। ঠিক আছে? বা তোমার পার্সোনাল লিবার্টিকে ভায়োলেট করা হয়েছে, তখন কিন্তু এই রিটটা তুমি ইউজ করতে পারো। আর কে ফাইল করতে পারে? যে পার্সন ডিটেন্ড হয়েছে, যাকে গ্রেফতার করা হয়েছে, সে ফাইল করতে পারে, তার কোনো ফ্যামিলি মেম্বার করতে পারে, তার বন্ধু করতে পারে, বা কোনো যদি পাবলিক স্পিরিটেড ইন্ডিভিজুয়াল থাকে। পাবলিক স্পিরিটেড ইন্ডিভিজুয়াল, এবার তুমি বলবে তাহলে আমার কেস হলো, আমার হয়ে সমাজে কোনো লোক কেন করছে? এটাকে বলা হয় পিল। পিল মানে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এটা এক ধরনের লিটিগেশন যেটাতে কোনো নাগরিককে বলা হয়, সমাজের নাগরিককে বা অর্গানাইজেশনকে অধিকার দেওয়া হয়েছে, যদি সে চায় কারোর হয়ে সে কোর্টে কেস লড়তে পারে, সে পিল অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে? এটাকে বলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিল। ঠিক আছে? তারপর হচ্ছে when not issued, কখন ইস্যু হবে না এগুলো? যদি ডিটেনশন লফুল হয়ে থাকে। ঠিক আছে? কোন একটা কম্পিটেন্ট কোর্ট যদি ডিটেন হ্যাঁ। করে থাকে। হ্যাঁ, বলো। স্যার, ডিটেনশন আর আরেস্টের মধ্যে ডিফারেন্স কি? একই জিনিস। ডিটেনশন মানে গ্রেফতার করা, অ্যারেস্ট মানে গ্রেফতার করা। এবার অ্যারেস্ট হয়ে যাবে তুমি যখন লিগালি হয়ে যাবে, কিন্তু ডিটেনশন লিগাল হতে পারে, ইললিগালও হতে পারে। হুম। তাহলে হিবিয়াস কর্পাস মানে বুঝতে পেরেছো যে তোমায় কোর্টের কাছে পেশ করতে হবে। যেটা আমরা বললাম, যে আমি বললাম না যে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে তোমাকে পেশ করতে হবে, ম্যাজিস্ট্রেটের কাছে। তো সেটাকেই বলা হচ্ছে হিবিয়াস কর্পাস। তোমাকে 24 ঘন্টার মধ্যে যে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট তার কাছে নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যাওয়া হয় বা তোমাকে ইললিগাল ডিটেন করে নেওয়া হয়েছে, তাহলে তুমি হিবিয়াস কর্পাস কেস ফাইল করতে পারো। নেক্সট, ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে হচ্ছে উই কমান্ড, আমরা কমান্ড করছি। কমান্ড করছি মানে কি? যদি কোনো পাবলিক অথরিটি থাকে, সে কোনো পাবলিক অর স্ট্যাচুটরি অথরিটিকে বলতে পারে যে তোমাকে এটা করতে হবে। মানে ভাবো কোনো সিনিয়র হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, ঠিক আছে? সে কোনো কোর্টকে বললো যে তোমাকে আমরা বলছি তোমার এই কাজটা করা উচিত, তুমি এই কাজটা করো। কোনো একটা তার লোকাল অথরিটিকে বললো, ট্রাইব্যুনালকে বললো, কাউকে একটা বললো যে তোমাকে এই কাজটা করতে হবে। ঠিক আছে? এটা করতে হবে। কারা করতে পারে? কারা বলতে পারে? গভর্নমেন্ট বলতে পারে, কোনো পাবলিক অফিসিয়াল বলতে পারে, কোনো লোকাল অথরিটি বলতে পারে, কোনো পাবলিক কর্পোরেশন বলতে পারে, কোনো ট্রাইব্যুনাল বলতে পারে। মানে কাদের এগেনস্ট এগুলো হতে পারে? ঠিক আছে? গভর্নমেন্টের এগেনস্টে, পাবলিক অফিসিয়ালস এগেনস্টে, লোকাল অথরিটিজ এগেনস্টে, পাবলিক কর্পোরেশন এগেনস্টে, ট্রাইব্যুনালস এর ক্ষেত্রে। ঠিক আছে? আর কাদের এগেনস্টে এটা হতে পারে না, মানে ম্যান্ডামাস কাদের এগেনস্টে ফাইল করা যায় না? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নর অফ আ স্টেট, প্রাইভেট ইন্ডিভিজুয়াল, চিফ জাস্টিস, যে এখন জুডিশিয়াল ক্যাপাসিটিতে কাজ করছে। চিফ জাস্টিস মানে যে কাজ করছে এখনো। ঠিক আছে?
তাদের এগেনস্টে কিন্তু এই রিটটা ফাইল করা যায় না। বুঝতে পেরেছো? নেক্সট প্রহিবিশন মানে মানা করা, টু ফরবিড, কাউকে মানা করা হচ্ছে, ঠিক আছে? কোনো সুপিরিয়র কোর্ট কোনো লোয়ার কোর্টকে বা ট্রাইব্যুনালকে বলছে যে কোনো প্রসিডিং চলছে যেটা ওর জুরিসডিকশনের বাইরে আছে। মানে ভাবো বিহার কোর্টের কাছে আসানসোল কোর্টের বিহার কোর্টের কাছে ওয়েস্ট বেঙ্গল যে হাইকোর্ট তার কেস চলে গেল। এবার সে এটা কিন্তু প্রসিডও করে দিচ্ছে, সে হিয়ারিং শুনছে, সেটা তো অধিকার নেই, ওটাও জুরিসডিকশনের মধ্যে পড়ে না। বিহারের যে কোর্ট তার অধিকার আছে, সে বিহারের মধ্যে যে কেসগুলো হবে সেগুলো শুনতে পারে, বিহারের যে হাইকোর্ট। ওয়েস্ট বেঙ্গলের যে হাইকোর্ট ক্যালকাটা হাইকোর্ট, সে ওয়েস্ট বেঙ্গলে যেগুলো হতে পারে তার জুরিসডিকশনের মধ্যে সে কথা শুনতে পারে। তো যদি কোনো সুপিরিয়র কোর্ট কোনো যদি কোর্টকে বলে যে তোমার এই জুরিসডিকশনের মধ্যে এটা পড়ে না, তাহলে কিন্তু সেটা হচ্ছে প্রহিবিশন, মানা করা। ঠিক আছে? কোন কোন গ্রাউন্ডে হতে পারে? জুরিসডিকশন নিয়ে আমি বললাম, বা জুরিসডিকশন পেরিয়ে গেল বলতে তার জুরিসডিকশনের বাইরে সে কাজ করছে, কোনো লোয়ার কোর্ট তার জুরিসডিকশনের বাইরে কাজ করছে, তখন এটা ফাইল হতে পারে। ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন হলো, ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন মানে এমন কোনো প্রসিডিং এ এমন কিছু করলো যেটা হয়তো ফেয়ার নয়, ইকুয়েটেবল নয়, মানে মোরালিটির এগেনস্টে কাজ করলো, তখন সেটা কিন্তু হবে। এটা মানে প্রহিবিশন ফাইল করা যেতে পারে। নেক্সট হচ্ছে সার্টিওরারি। সার্টিওরারি মানে হচ্ছে টু বি সার্টিফাইড অর টু বি ইনফর্মড, কাউকে জানানো। মানে হচ্ছে এটা আগেরটাই বললাম যে কোনো সুপিরিয়র কোর্ট মানা করতে পারে। এই প্রহিবিশন মানা করা, ঠিক আছে? প্রহিবিশন তখন হয় যখন কোর্টটা মানে কেসটা স্টার্ট হয়নি, কেসটা চলে এসেছে কোর্টের কাছে কিন্তু স্টার্ট হয়নি, ঠিক আছে? কিন্তু সার্টিওরারি হচ্ছে হয়তো কেসটা লোয়ার কোর্টে স্টার্ট হয়ে গেছে যেটা জুরিসডিকশনের বাইরে, এবং সে হয়তো জাজমেন্টও পাস করে দিয়েছে, ঠিক আছে? তখন সুপিরিয়র কোর্ট কি করবে? ওই জাজমেন্টটাকে কোয়াশ করে দেবে, ওই জাজমেন্টটাকে বাতিল করে দেবে, ঠিক আছে? কখন হবে? যদি কোনো লোয়ার কোর্ট তার জুরিসডিকশনের বাইরে কাজ করছে, জুরিসডিকশনের ভেতরে কাজ করছে না, বা ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন করছে। বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার? ইয়েস অর নো? স্যার। এবার আমি প্রহিবিশন আর সার্টিওরারি একটা ডিফারেন্স ছোট করে বলে দিচ্ছি। দেখো, প্রহিবিশন তখন হয় যখন জাজমেন্টের পাস করা, জাজমেন্ট দেওয়ার আগে প্রহিবিশন নেওয়া যায়, আর সার্টিওরারি জাজমেন্টের পর দেওয়া যায়, ঠিক আছে? আর প্রহিবিশনের মাধ্যমে প্রসিডিং কে স্টপ করে দেওয়া যায়, কোনো প্রসিডিং যদি চলছে তখন তাকে থামিয়ে দেওয়া যায়। কিন্তু সার্টিওরারির মাধ্যমে প্রসিডিং কে কোয়াশ করে দেয়, প্রসিডিংস মানে বলে দেয় যে যে জাজমেন্টটা দেওয়া হলো এটা পুরোপুরি বাতিল। বুঝতে পেরেছো? নেক্সট লাস্ট হচ্ছে কো ওয়ারেন্টো মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি, মানে তুমি কোন অধিকারে এই কাজটা করছো, এটাকে বলা হয় কো ওয়ারেন্টো। এটা কি হচ্ছে? যদি কোনো পার্সন আনলফুলি কোনো অফিস হোল্ড করছে, ভাবো তার কাছে মানে এটার নেই, তার কাছে মানে তার কাছে অধিকার নেই যে একটা সেই অফিসে বসার, কিন্তু সে তাও অফিসে বসে সেই অফিসের কাজ করছে, তখন আমরা কো ওয়ারেন্টো এই রিটটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে? বুঝতে পেরেছো? আর কখন করা যায়? এনি মেম্বার অফ দ্য, কার এগেনস্টে করা যায়? এনি মেম্বার অফ দ্য পাবলিক, যে কোনো পাবলিকের এগেনস্টে করা যেতে পারে। বুঝতে পেরেছো? কিন্তু কোনো প্রাইভেট অফিসের ক্ষেত্রে করা যায় না, আমরা শুধু পাবলিক অফিসিয়ালদের ক্ষেত্রে করতে পারি, গভর্নমেন্টে অ্যাপয়েন্টেড যারা, কোনো প্রাইভেট অফিসিয়ালের ক্ষেত্রে করতে পারবো না। বুঝতে পেরেছো? তাহলে পাঁচটা রিট সবার ক্লিয়ার হলো? হ্যাঁ কারো কোনো স্যার। ডাউট থাকলে বলো। কারো কোনো ডাউট নেই তো? হ্যাঁ বলছি। কো ওয়ারেন্টো মানে হচ্ছে যে বাই হোয়াট অথরিটি, তুমি কোন অধিকারে এই কাজটা করছো। আমি তোমাকে যেটা ক্লিয়ার এক্সাম্পল দিই, ভাবো কোনো একটা গভর্নমেন্ট জব আছে যেটাতে বলা আছে যে 65 বছর বয়সে তোমাকে রিটায়ার হয়ে যেতে হবে, ঠিক আছে? মানে তুমি 65 বছর পর্যন্ত কাজ করবে। এবার একজন যদি 70 বছর পর্যন্ত কাজ করছে, সেটা তো তার অধিকার নেই, 65 বছরে তার রিটায়ার হয়ে যাওয়ার অধিকার আছে, কিন্তু সে 65-এর পরও কাজ করে যাচ্ছে, তখন তাকে জিজ্ঞেস করা যেতে পারে তুমি কোন অথরিটিতে এখনো কাজ করছো, তখন তার এগেনস্টে কো ওয়ারেন্টো যে রিটটা সেটা ফাইল করা যেতে পারে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কমপ্লিট হয়ে গেল। আমি আগের দিন রাইট টু ইকুয়ালিটি করেছিলাম, আজকে বাকি 5টা রাইট করালাম, যে আমাদের স্যার ফান্ডামেন্টাল রাইটস ক্লিয়ার। হ্যাঁ বলো। স্যার ম্যান্ডেমসটা আরেকবার বুঝিয়ে দিন না। হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। দেখো, আচ্ছা, ম্যান্ডামাস আর প্রহিবিশন তো, হ্যাঁ ম্যান্ডামাস হ্যাঁ মানে হচ্ছে হ্যাঁ উই স্যার। কমান্ড, আমরা কমান্ড করছি, ঠিক আছে? আমরা কোনো পাবলিক অথরিটিকে, কোনো পাবলিক স্ট্যাচুটরি বডিকে কাজ করতে বলছি, বা কোনো গভর্নমেন্টকে আমরা বলছি যে এই কাজটা করো, গভর্নমেন্ট ওই কাজটা করছে না, তখন সেটার এগেনস্টে কেস করা যেতে পারে। কোনো পাবলিক অফিসিয়ালের কোনো রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটি সে করছে না, কোনো পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কোনো একটা দায়িত্ব সে সেটা করছে না, তখন সেটার এগেনস্টে আমরা ম্যান্ডামাস ফাইল করতে পারি। বুঝতে পেরেছো? ম্যান্ডামাস ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার হচ্ছে প্রহিবিশন মানে হচ্ছে টু ফরবিড, বাধা দেওয়া। কোনো সুপিরিয়র, ভাবো কোনো লোয়ার কোর্ট,
কোনো একটা তার জুরিসডিকশনের বাইরে কাজ করছে। ক্যালকাটা হাইকোর্ট এমন কোনো কেস তার কাছে চলে এসছে যেটা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। সেটা ভাবো অন্য কোনো কোর্ট, আমি ভাবলাম বিহারের কোনো কোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ে, সেটা ক্যালকাটা হাইকোর্টের কাছে চলে এসছে। সেটা কিন্তু হবে না। তখন যে সুপিরিয়র কোর্ট আছে, ভাবো সুপ্রিম কোর্ট তখন সেই ক্যালকাটা হাইকোর্টকে বলবে, ভাই তোমার এটা করার অধিকার নেই, তোমার এই কেস শোনার অধিকার তোমার নেই, যার আছে তার কাছে পাঠাও, যার জুরিসডিকশনের মধ্যে পড়ে তার কাছে পাঠাও, নাহলে আমাদের কাছে পাঠাও ডিরেক্টলি। তোমার অধিকার নেই। এটাকে বলা হয় প্রহিবিশন, আটকে দেওয়া। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট নেক্সট স্যার জুরিসডিকশন মানে কি? জুরিসডিকশন মানে হচ্ছে তুমি কতটা এলাকার মধ্যে তোমার ডিউটি যেটা আছে, তোমার পাওয়ার তুমি পারফর্ম করতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা। হ্যাঁ। নেক্সট ফান্ডামেন্টাল ডিউটিস, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা পার্ট 4A এতে দেয়া আছে, আর্টিকেল 51A তে দেয়া আছে। ঠিক আছে? তো ফান্ডামেন্টাল, তাহলে একটা জিনিস বলো, পার্ট 4A আর্টিকেল 51A আমি যেটা বললাম যে A B এইসব থাকলে তখন মানে এটা কিন্তু মানে প্রথম যখন সংবিধান তৈরি হয়েছিল তখন ছিল না, এটা পরে অ্যাড করা হয়েছিল। এটা মনে আছে তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমায় কেউ বলতে পারবে আর্টিকেল 51A যে ফান্ডামেন্টাল ডিউটি, সেটা কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছিল? এনিওয়ান? মিনি কনস্টিটিউশন। 42nd 42nd। ইয়েস ইয়েস, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, এটাতেই কিন্তু অ্যাড করা হয়েছিল। ঠিক আছে? এটাতে প্রথমে 10 দিনের ডিউটি দেওয়া হয়েছিল, পরে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 2002 এর সেটাতে 11 ডিউটি অ্যাড করা হয়েছিল। ঠিক আছে? মানে প্রথমে 10 খানা ছিল, তারপর 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 11 খানা ডিউটি অ্যাপ্লাই করা হয়, মানে অ্যাড করা হয়। ঠিক আছে? ডিউটি গুলো আমরা এক এক করে বলে নিই। তো ফার্স্ট হয়েছে যেটা এতে বলা আছে 51A এর সাবক্লজ এতে বলা আছে, টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন এন্ড রেসপেক্ট ইট আইডিয়ালস, ইনস্টিটিউশনস, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ এন্ড দ্য ন্যাশনাল অ্যান্থম। মানে কনস্টিটিউশনকে মেনে চলা, সমস্ত আইডিয়ালস ইনস্টিটিউশনসকে সম্মান করা, ন্যাশনাল ফ্ল্যাগকে সম্মান করা, ন্যাশনাল অ্যান্থমকে সম্মান করা, এটা আমাদের ফার্স্ট ফান্ডামেন্টাল ডিউটি। সেকেন্ড হচ্ছে টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়ালস হুইচ ইন্সপায়ার্ড আওয়ার ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম। যে সমস্ত ব্যক্তিত্বরা আমাদের দেশের স্বাধীনতাতে মদত করেছে, আমাদের দেশকে স্বাধীনতার সাহায্য করেছে, তাদের সম্মান জানানো, তাদের যে কাজ তারা করেছে সেটাকে যেন আর আমরা চেরিশ করতে পারি, আমরা সম্মান ভালোভাবে জানাতে পারি, ছড়িয়ে দিতে পারি সবার সমাজের সমস্ত মানুষের মধ্যে, এটাকে বলা হয়, এটা আমাদের সেকেন্ড ফান্ডামেন্টাল ডিউটি। নেক্সট ফান্ডামেন্টাল ডিউটি টু আপহোল্ড দ্য এন্ড প্রোটেক্ট দ্য সভারেনিটি, ইউনিটি এন্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। দেশের যে সার্বভৌমিকতা, দেশের যে একত্রতা বোধ, দেশের যে ভ্রাতৃত্ব বোধ, সেই বোধকে বজায় রাখা, এটা হচ্ছে সিতে বলা আছে। নেক্সট ডিতে বলা আছে টু ডিফেন্ড দ্য কান্ট্রি এন্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস ওয়েন কল্ড আপন ডু সো। মানে কি, তোমার দেশকে নিয়ে যে কেউ যা বাজে কথা বলা হচ্ছে, কোন একটা বাইরের দেশের লোক এসে তোমার দেশকে নিয়ে বাজে কথা বলছে, তখন তাকে আটকানো, এবং একই সঙ্গে যখন ন্যাশনাল সার্ভিসের প্রয়োজন হবে তখন নিজেকে ন্যাশনাল সার্ভিসের কাজে যোগ দেওয়া, সেটাও কিন্তু এটার মধ্যে ফান্ডামেন্টাল ডিউটি। নেক্সট টু প্রমোট হারমোনি অ্যান্ড দ্য স্পিরিট অফ কমন ব্রাদারহুড among all the people of India, transcending religious, linguistic, and regional or sectional diversities. বিভিন্ন রিলিজিয়াস লোকের মধ্যে, বিভিন্ন ধর্মের লোকের মধ্যে, বিভিন্ন ভাষাভাষীর লোকের মধ্যে, বিভিন্ন জায়গার লোকের মধ্যে, বিভিন্ন সেকশন, বিভিন্ন মানে কেউ লোয়ার কাস্ট, কেউ আপার কাস্ট, কাস্ট অমনি কথা বলা যায় না, কেউ এসসি, কেউ এসটি, কেউ ওবিসি, কেউ জেনারেল, এই সমস্তর মধ্যে হারমোনি বজায় রাখা, ব্রাদারহুড বজায় রাখা, এটা আমাদের দায়িত্ব। নেক্সট হচ্ছে টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ আওয়ার কম্পোজিট কালচার। আমাদের যে সমস্ত রিচ হেরিটেজ আছে, তাজমহল হলো, অজন্তা ইলোরা, আরো যা যা আছে আমাদের, সেগুলোকে মানে প্রিজার্ভ করা, সেগুলোর ভ্যালু করা, সম্মান করা, এটা। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 51A জি তে কি বলা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং ফরেস্ট, লেকস, রিভার্স অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যান্ড টু হ্যাভ কম্পেশন ফর লিভিং ক্রিয়েচার্স। মানে আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের ফরেস্ট আছে, লেক আছে, রিভার আছে, ওয়াইল্ড লাইফ আছে, সেগুলোকে রিজার্ভ, সেগুলো প্রোটেক্ট করা, সেগুলোকে ইমপ্রুভ করা, এবং যে লিভিং ক্রিয়েচার্স আছে তাদের প্রতি সহানুভূতি দেখানো, কম্পেশন দেখানো। ঠিক আছে? নেক্সট এইচে বলা আছে টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম এন্ড স্পিরিট অফ ইনকোয়ারি এন্ড রিফর্ম। মানে রিফর্ম করা, যে এমন একটা জিনিস গতানুগতিক ভাবে চলে আসছে, আমরা সেটাকেই মেনে যাচ্ছি, ওটা নাই, চেঞ্জ করতে হবে বিষয়কে, চেঞ্জ যতক্ষণ আপডেট হবে, মডার্ন হবে, ততক্ষণ পর্যন্ত সেটা কি করে লাভদায়ক হবে। নেক্সট টু সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড টু অ্যাডজিওর ভায়োলেন্স। পাবলিক প্রপার্টি যেগুলো আছে সেগুলোকে সেফগার্ড করা, সেগুলোকে বাঁচিয়ে রাখা, ভায়োলেন্স না করা। নেক্সট
to strive towards excellence in all spheres of individual and collective activities so that the nation constantly rises to higher levels of endeavor and achievement. মানে আমাদের কাজ হবে আমরা যেন চেষ্টা করব যে সমাজকে করে এগিয়ে নিয়ে যায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্পোর্টস এর ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে এগ্রিকালচারের ক্ষেত্রে স্পেস টেকনোলজির ক্ষেত্রে কি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার ব্যবস্থা করা এবং লাস্ট যে আর্টিকেল 51A সাবক্লজ কে যেটা 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয়েছিল সেটা হচ্ছে who is the parent or guardian to provide opportunities for education to his child or as the case may be word between the age of 16 and 14 years মানে 6 থেকে 14 বছর বয়সে যাদের বাচ্চা আছে তাদের মা বাবার এটা দায়িত্ব তাদের যে এডুকেশন প্রোভাইড করা তাহলে আমাদের যে 11খানা ফান্ডামেন্টাল ডিউটি সবার ক্লিয়ার আচ্ছা তোমরা এমার্জেন্সি প্রভিশন আজকে পড়বে না নেক্সট ক্লাসে পড়বে কারণ অলরেডি অনেকটা পড়ানো হয়ে গেছে তোমরা বলো সেইভাবে পড়াবো বাকিটা নেক্সট ক্লাস স্যার নেক্সট ক্লাসে ক্লাস দাদা তাহলে আমরা নেক্সট ক্লাসে অ্যামেন্ডমেন্টটা করে নেবো ইমার্জেন্সি প্রভিশনস গুলো তখন আমি বলে দেবো ঠিক আছে ওকে ঠিক আছে সত্যজিৎ আছিস